যেটা স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা একটু দ্রুত লিখে ফেলো সবাই, যারা যারা জয়েন করতেছো একটু দ্রুত এটা একটু লিখে ফেলো। আজকে অনেকগুলো পড়া কাভার করতে হবে। এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, না হলে লিখে ফেলো। এটা হচ্ছে পলিস্টাইরিন ছিল। গত ক্লাসে হচ্ছে আমরা পলিস্টাইরিন তৈরি করছিলাম। কোত্থেকে ছিল? বেনজিন থেকে একটা ইথিন, মানে বেনজিনের সাথে একটা ইথিন ছিল, বেনজিনের সাথে ইথিনের মাধ্যমে পলিস্টাইরিন তৈরি হয়েছিল। এবং এই পলিস্টাইরিনের ব্যবহারটা একটু লিখে ফেলো। রাইট ইট অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। এখানে ইউ হবে, একটু মিস্টেক ছিল। ওকে, তো একটু দ্রুত লিখে ফেলো। আর আশা করি আজকেও উপস্থিতি কম থাকবে, কারণ বললাম তো জৈব রসায়ন তারা হচ্ছে গিভ আপ করে ফেলছে। কথা বুঝছো? আমি এখনো কিন্তু আমার একটা আফসোস লাগতেছে, আমি এখনো জৈব রসায়নের থ্রিলিং পার্টে এখনো যাইতে পারিনি। সো একটু আজকে অনেক দ্রুত পড়তে হবে। থ্রিলিং পার্ট বলতে অ্যারোমেটিক, এখন অ্যারোমেটিকে প্রবেশ করতে পারিনি। সো আমাদেরকে অনেক ফাস্ট করতে হবে, কারণ তোমরা জৈব রসায়ন পড়া ছেড়ে দিচ্ছ। রাইট ইট অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান, লিখছো? নাহলে স্ক্রিনশটটা নিয়ে ফেলো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্যাফলন। ট্যাফলন দিয়ে হচ্ছে আমাদের অ্যালকিনের পলিমারকরণটা শেষ হবে। ট্যাফলন দিয়ে কি শেষ হবে? অ্যালকিনের পলিমারকরণটা দিয়ে শেষ হবে। সো দেখো, ট্যাফলনটা আমি একটু এই জায়গায় লিখে দিচ্ছি। স্পেস দেখি তো কিরকম হচ্ছে এখানে। অ্যালকিনের পলিমারকরণ কয়টা ছিল ভাইয়া? একটা ছিল পলিথিন, একটা ছিল হচ্ছে তোমার পিভিসি, এটা হচ্ছে পলিস্টাইরিন, গত ক্লাসে করে দিছিলাম। আর এটা হচ্ছে ব্যবহার এখন। আর লাস্টে হচ্ছে ট্যাফলন। ট্যাফলনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো জায়গায় ট্যাফলন থেকে অনেকবার প্রশ্ন আসছিল, বুঝছো? মেডিকেল কোশ্চেনে কিন্তু ট্যাফলন থেকে অনেকবার প্রশ্ন আসছিল। দেখো, ট্যাফলন, ট্যাফলনের অপর নাম হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন। পলিটেট্রাফ্লোরোইথিলিন অর্থাৎ পিটি পলিটেট্রাফ্লোরোই অর্থাৎ পিটিএফই লিখতে পারো ডাইরেক্ট, পিটিএফই অর্থাৎ পলিটেট্রাফ্লোরোইথিলিন। কিভাবে তৈরি হচ্ছে? খুবই সিম্পল। ফার্স্টে আমাদেরকে টেট্রাফ্লোরোইথিন তৈরি করতে হয়। কি তৈরি করতে হয়? টেট্রাফ্লোরোইথিন। টেট্রাফ্লোরোইথিন মানে হচ্ছে ভাইয়া এটা CF2। এটার নাম কি? টেট্রাফ্লোরোইথিলিন। কিভাবে টেট্রাফ্লোরোইথিলিন হচ্ছে দেখো, ফ্লোরিন কয়টা? চারটা না? চারটার জন্য টেট্রাফ্লোরো। ইথিলিন কেন? কারণ এখানে ডাবল বন্ড না এবং দুইটা কার্বন, তাহলে ইথিলিন হবে। ইথিলিন যাহাই ইথিলিন তাহাই ইথিন, যাহাই ইথিলিন তাহাই ইথিন, দুইটাই সেম কথা। এখন এটা কিভাবে তৈরি করতে হয় একটু সবাই একটু দেখো ভালোভাবে। এই জিনিসটা তৈরি করতে হবে কি তৈরি করার জন্য? ট্যাফলন তৈরি করার জন্য। একটু ভালোভাবে দেখো। প্রথম কথা হচ্ছে যে আমরা ট্যাফলন যে তৈরি করব সেটা কিভাবে তৈরি করতে হয়। ফার্স্টে আমি নিলাম CH Cl F2 অর্থাৎ ক্লোরো, এটার নামটা কি বলতো? ক্লোরো ডাইফ্লোরো মিথেন। এটার নাম হচ্ছে ক্লোরো ডাইফ্লোরো মিথেন। আচ্ছা, ক্লোরো কেন বলতে হচ্ছে? কারণ ক্লোরিন আছে। ফ্লোরিন কেন? কারণ ফ্লোরো কেন? কারণ ফ্লোরিন আছে সেজন্য ফ্লোরো হচ্ছে। ডাই কেন? কারণ ফ্লোরিন দুইটা। আর মিথেন কেন? কারণ এটা এক কার্বন এবং এটা অ্যালকেন শ্রেণীর সদস্য। তাহলে এটার নামটা কি হবে? ফার্স্টে ক্লোরো বলবো। ক্লোরো কেন বলবো? কারণ নামকরণের সাথে আমরা ফার্স্টে সিটা আগে বলতে হবে, কারণ সি এরপরে এফ মানে ফ্লোরো। সো ক্লোরো ডাইফ্লোরো মিথেন। এই ক্লোরো ডাইফ্লোরো মিথেনকে আমরা যদি 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, কত? 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব। দিলে কি তৈরি হচ্ছে দেখো, দিলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে CF2 প্লাস HCl। প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে হলো? খুবই সিম্পল একটা কথা। এখান থেকে H এবং Cl আলাদা হয়ে বেরিয়ে গেছে, আর বাকিটা কি? CF2। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া CF2 তো আরেকটা আছে, তখন ভাইয়া কি হবে? একদম ইজি, এটাকে 2 দাও, এটাকে তুমি 2 দাও। এখন মিলছে? স্যার আপনি কি তৈরি করতেছেন? আমি তৈরি করতেছি ট্যাফলন। স্যার এটা কিসের পড়া? এটা হচ্ছে অ্যালকিনের পলিমারকরণের 4 নাম্বারটা। 1 নাম্বার কি ছিল? পলিথিন প্রস্তুতি। 2 নাম্বার কি ছিল? পলিভিনাইল ক্লোরাইড। 3 নাম্বার ছিল পলিস্টাইরিন। 4 নাম্বার হচ্ছে ট্যাফলন প্রস্তুতি। সো এটা হচ্ছে ট্যাফলন না, এটাকে বলা হয় পলিটেট্রাফ্লোরো না, সরি পলি হবে না, পলিতে হচ্ছে পলিমারকরণ করলে। এটার নাম কি? টেট্রাফ্লোরোইথিন। আমি একটু নামটা লিখে দিচ্ছি, দেখো এটার নাম হচ্ছে টেট্রাফ্লোরো ইথিন, অথবা তুমি চাইলে এটাকে বলতে পারো টেট্রাফ্লোরো ইথিলিন।
টেট্রাফ্লোরো ইথিলিন বলতে পারো, টেট্রাফ্লোরো ইথিলিন বলতে পারো। টেট্রাফ্লোরো ইথিলিনকে আমি যদি পলিমারকরণ করি, পলিমারকরণ করব, দেখো CF2 পলিমারকরণ কিভাবে করে অ্যান্ড, আর এখানে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে ফ্যান্টন বিকারক, একটা প্রভাবক কাজ করে। এই ফ্যান্টন বিকারক থেকে, এই ফ্যান্টন বিকারক এর যেই সংকেত যেটা আছে সেটা মেডিকেল পরীক্ষায় অনেকবার আসছে, যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন আসে যে ফ্যান্টন বিকারকের সংকেত কি, তো তুমি বলবা ফেরাস সালফেট ইনটু হাইড্রোজেন পারঅক্সাইডের মিশ্রণকে ফ্যান্টন বিকারক বলে। এটা হচ্ছে একটা বিকারক, সলভেন্ট। এই সলভেন্টটা কিভাবে তৈরি করে, ফেরাস সালফেটের সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ, মিশ্রণের দ্রবণটা হচ্ছে ফ্যান্টন বিকারক। এই ফ্যান্টন বিকারকটা আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে আমাদেরকে বলবে ট্যাফলন বের করো। ট্যাফলনটা আমরা কোত্থেকে বের করব, আমরা ফার্স্টে এন সংখ্যক টেট্রাফ্লোরো ইথিলিন নিব এবং এখানে তৈরি হবে কি ট্যাফলন। ট্যাফলন মানে হচ্ছে পলিটেট্রাফ্লোরো ইথিন, পলিটেট্রাফ্লোরো ইথিন। স্যার কিচ্ছু বুঝতেছি না, দেখো পলিটেট্রাফ্লোরো ইথিন, তাহলে CF2 এন্ড এটাকে বলা হয় পলিটেট্রাফ্লোরো ইথিন। খুবই সিম্পল কথা ভাইয়া, আগের মতো CF2 অনেকগুলো নিছি, নামার পরে ডাবল বন এই কার্বনকে ধাক্কা দিছে, ওই ডাবল বন ওই কার্বনকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার কারণে তাদের মধ্যে ডাবল বনটা ভেঙে সিঙ্গেল বন হয়ে গেছে। আর এন সংখ্যক কেন নিছি, কারণ এগুলো অনেকগুলো থাকে, কারণ এগুলো সবগুলো হচ্ছে মনোমার, অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হয়ে পলিমার গঠন করে। সো এটা হচ্ছে কিসের পলিমার বলো, এটা হচ্ছে পলিটেট্রাফ্লোরো, সরি পলি কেন বারবার বলতেছি, এটা হচ্ছে টেট্রাফ্লোরো ইথিন। টেট্রাফ্লোরো ইথিনের পলিমারকরণ করলে তৈরি হয় পলিটেট্রাফ্লোরো ইথিন। এটার নামটা কি, পলিটেট্রাফ্লোরো ইথিন। পলিটেট্রাফ্লোরো ইথিনকে বলা হচ্ছে ট্যাফলন। স্যার ট্যাফলন মানে কি, পলিটেট্রাফ্লোরো ইথিন, এটাকে বলা হয় PTFE। এটা শর্ট ফর্মটার নাম কি বলো, PTFE, পলিটেট্রাফ্লোরো ইথিলিন। কিভাবে আসছে, তোমার এই টেট্রাফ্লোরো ইথিলিন থেকে আসছে, এটার পলিমারকরণ করতে হবে। স্যার বাস শেষ ভাইয়া এখানে অ্যালকিন শেষ, এখানে হচ্ছে কি আমাদের অ্যালকিনের পড়া শেষ, বুঝছো সবাই? আচ্ছা একটু তাহলে এটা মুছে দিই, এখন আচ্ছা এখানে তুমি ব্যবহারটা একটু লিখে রাখতে পারো, পাশে দিয়ে ব্যবহারটা একটু লিখে রাখো। ব্যবহারটা হচ্ছে তোমার ওই যে কালো রঙের তৈরি, মানে একটা হচ্ছে আমাদের ফ্রাইং প্যান আছে না, আমাদের ফ্রাইং প্যান, ওই যে আমরা যে রান্না করি নন স্টিক ফ্রাইং প্যান, ও কালো, দেখো এটা আমি লিখে দিচ্ছি এখানে, ব্যবহারটা দেখো, নন স্টিক ফ্রাইং প্যান ও রান্নার হাঁড়ি পাতিল তৈরিতে, এটা এতটুকু লিখে রাখো, নন স্টিক ফ্রাইং প্যান ও রান্নার হাঁড়ি পাতিল তৈরি, অর্থাৎ খাবার যাতে পুড়ে না যায়। একটা জিনিস খেয়াল করছো যে নন স্টিক ফ্রাইং প্যান যেগুলো আছে, যেগুলো আমরা মাছ ভাজা করি, মাংস ভাজা করি, ওখানে একটা কালো রঙের একটা আস্তরণ থাকে, ওই কালো রঙের আস্তরণটা হচ্ছে ট্যাফলন। ওইটা কেন দেওয়া হয়, যাতে তোমার পুড়ে না যায়, সাপোজ ধরো তুমি হচ্ছে সামান্য একটা সিলভার বা তামার হচ্ছে একটা কি, তুমি একটা পাত্রে রান্না করলে কিন্তু সেটা খাবারটা পুড়ে যায়, বাট তুমি যখন ট্যাফলন ইউজ করবা একটা কালো রঙের একটা লেয়ার থাকে, ওই লেয়ারের কারণে যে কোনো খাবার হচ্ছে পুড়ে যায় না এবং খাবারটা খুব ভালোভাবে মেক হয়। ওকে, এই জিনিসটা। সো এখন তাহলে এটা মুছে দিচ্ছি, ট্যাফলন শেষ। এখন আসি আমরা অ্যালকাইনে আসি। আমাদের কিন্তু অ্যালকিনের পড়া কিন্তু এখানে শেষ, এখন আমরা আসবো কোত্থেকে, অ্যালকাইনে। সো দেখো টপিক নাম্বার কি, অ্যালকাইন। আচ্ছা প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে পড়ানো হয়েছে, মানে অ্যালকেন যখন আমরা শুরু করছিলাম প্রস্তুতি রাসায়নিক ধর্ম, অ্যালকিন শুরু হয়েছিল প্রস্তুতি রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মতে কি কি ছিল, যৌত ছিল, জারণ ছিল, পলিমারকরণ ছিল। এখন অ্যালকাইনে কি কি পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট আমরা পড়বো প্রস্তুতি। আমরা যদি এটা যদি এইভাবে ভাগ করি, দেখো অ্যালকাইনটা আমরা এখানে ভাগ করা শুরু করলাম, দেখো এই যে অ্যালকাইন লিখলাম, অ্যালকাইনের মধ্যে কি কি আসবে দেখো, এক নম্বরে আসবে হচ্ছে অ্যালকাইনের মধ্যে ফার্স্ট আমরা কি পড়বো, প্রিপারেশন, অর্থাৎ কিভাবে অ্যালকাইন প্রস্তুত করতে হয়। ওকে, এটা তোমরা চাইলে একটু স্কেল দিয়ে সুন্দর করে লিখতে পারো। 2 নম্বর। আচ্ছা আমি একটা কথা বলি, এর আগে সবাই একটু জয়েন করছো মনে হয়, একটা কথা বলে রাখি যে গত ক্লাসে একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছিল, এটা অনেক কেউ ঠিক করে ফেলছে, অনেক কেউ বুঝে ফেলছে। মিস্টেকটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি অফিসিয়ালি। সেটা হচ্ছে, যখন তোমরা হয়তো এটা জানো, যখন আমি গত ক্লাসে সালফিউরিক অ্যাসিড সংযোজন পড়াইছিলাম, ওকে, সালফিউরিক অ্যাসিড সংযোজন পড়লে এখানে মার্কোনিক বের নিয়ম খাটে। কেন? কারণ এটা অপদৃশ্যম অ্যালকিন, এটা অপদৃশ্যম বিকারক। সো এখানে হাইড্রোজেনটা যুক্ত হবে এই জায়গায়, আর এখানের মধ্যে HSO4 এর মধ্যে এখানে অবশ্য ব্লাস্টে দিয়ে পানি যুক্ত হবে। এটা তো আমরা একসাথে করছিলাম না মেকানিজমে, পরে দিয়ে দেখা যাচ্ছিল যে অ্যালকোহল তৈরি হয়েছিল, সেটা এখন বলার দরকার নেই। বাট তুমি একটা জিনিস সেটা ঠিক করে নিবা, যে এই জিনিসটা তুমি একটা ঠিক করে নিবা যে ওএসটা থাকবে 2 নম্বরে। কেন ভাইয়া? কেন? কারণ এখানে তুমি পানি নিছো না,
পানি। সো আমার মনে হয় এটা আমার মিস্টেক ছিল, সেটা কোন জায়গায় দেখো, CH3CH, এটা হচ্ছে আইসোপ্রপানল, মানে হচ্ছে প্রপানল 2। এই জায়গায় আমি এখানে শুধু প্রপানল 1 লিখে ফেলছি, কিন্তু মেকানিজমে কিন্তু ঠিকই লিখছি, বাট এই জায়গায় একটা মিস্টেক ছিল। এটা আশা করি অনেক কেউ ঠিক করে ফেলছো, কারণ এর আগের দিন সেটা লিখে দিয়েছিলাম। সো অফিসিয়ালি জানাই দিলাম এটা কেন প্রপানল 2 হচ্ছে, কারণ হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে আর বাকি ওয়েস্টটা যুক্ত হবে এটা। তুমি বলতে পারো যে ভাই সালফেটটা কই, এটা তো মেকানিজমে চলে গেছে, এটা মেকানিজমে চলে গেছে। এই জিনিসটা একটু গত ক্লাসে ঠিক করে নিবে, এটা হবে প্রপানল 2। ওকে, আচ্ছা, মানে মোট কথা হচ্ছে নট এ সিঙ্গেল মিস্টেক থাকতে পারবে না তোমাদের নোট খাতায়, একটা ছোট্ট একটা ভুলও থাকতে পারবে না, যাতে কেউ বলতে না পারে যে না স্যারও তো একটা ছোট্ট একটা জিনিস ভুল করা হয়েছে। দেখো অ্যালকেন এক নম্বর হচ্ছে কি, প্রিপারেশন, এরপরে হচ্ছে তোমার দ্রুত বিক্রিয়া। এখানে রাসায়নিক ধর্ম শুরু হবে, রাসায়নিক ধর্ম কয় ধরনের, একটা হচ্ছে দ্রুত বিক্রিয়া, দ্রুত। 3 নাম্বার হচ্ছে কি, আমরা যদি সিরিয়াল যদি মেনটেন করি, তাহলে আমরা সম্ভবত পড়বো জারণ। কি পড়বো, জারণ, দ্রুত জারণ। এরপর অম্লধর্মিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, বোর্ড পরীক্ষার জন্য এই ধরনের টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা জিনিস আফসোস লাগতেছে যে পোলাপাইন অনেক কেউ চলে গেছে। দেখো দ্রুত জারণ, অম্লধর্মিতা, এরপরে হচ্ছে পলিমারকরণ। সো আমরা একটু দেখি এখানে কিভাবে এটা জানতে হয়, দ্রুত জারণ, পলিমারকরণ। ফার্স্ট আমরা পড়বো প্রিপারেশন। তাহলে প্রিপারেশন এটা একটু তোমরা লিখে নাও, এই জিনিসটা একটু লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা তাহলে প্রিপারেশনটা দেখি। অ্যালকাইনের প্রিপারেশন, ভাইয়া অ্যালকাইনের প্রিপারেশন হচ্ছে 5 ধরনের। কয় ধরনের, তুমি 5টা দিকে বের করতে পারবো। ফার্স্টে তুমি বের করতে পারবা ক্যালসিয়াম কার্বাইড থেকে, একটু আমার সাথে একটু লিখো সবাই, ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি বের করতে পারবা প্রিপারেশন। ভাই অ্যালকাইন প্রস্তুতি কিভাবে করতে হয়, যেমন অ্যালকিন আমরা বুঝছিলাম 4টা থেকে, অ্যালকেন পড়বো 5টা থেকে। একটু দেখো, ফার্স্টে ক্যালসিয়াম কার্বাইড, এরপর হচ্ছে বিসিনাল ডাইহ্যালাইড। স্যার বিসিনাল বানানটা কি, দেখো বিসিনাল, মানে বিসিনাল ডাইহ্যালাইড। এরপরে 3 নম্বর পয়েন্টে কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। সবগুলো এক্সপ্লেন করতেছি কি কি জিনিস, এটা খুবই ইজি। বিসিনাল আর জেমিনালের প্রসেসটা কিন্তু সেমই, মানে একটা পড়লে হয়ে যাবে। জেমিনাল ডাইহ্যালাইড। 4 নাম্বার হচ্ছে তোমার তুমি এখান থেকে নিতে পারো হচ্ছে পলিট্যাট্রা, অথবা তুমি শুধু বলতে পারো যে ট্যাট্রাহ্যালাইড। আমি একটু ইংলিশে লিখতেছি, ট্যাট্রাহ্যালাইড যৌগ থেকে, অর্থাৎ ট্যাট্রা হবে ট্যাট্রাহ্যালাইড মানে বুঝতেছি, মানে 4টা হ্যালোজেন যুক্ত পরমাণু বা 4টা হ্যালোজেন যুক্ত যৌগ। আচ্ছা, এরপরে 5 নাম্বারটা থেকে, 5 নাম্বার হচ্ছে সোডিয়াম অ্যালকানাইড থেকে, অর্থাৎ শুধু লিখতে পারে অ্যালকানাইড থেকে। প্রশ্ন হচ্ছে ভাই অ্যালকানাইড কি, সবকিছু বুঝাচ্ছি। দেখো অ্যালকানাইড থেকে, ওকে, 5টা শেষ। এরপরে আমাদের অ্যালকেন প্রস্তুতি এখানে শেষ। ভাইয়া একটু দেখতেছি, দেখো লেখা শেষ হয়েছে না, এটা সবার লেখা শেষ হয়েছে, একটু দ্রুত লিখো, নাহলে স্ক্রিনশটটা নিয়ে ফেলো, ঠিক আছে। আচ্ছা, আমি একটু সিরিয়ালটা দেখি। আমি ফার্স্টে লিখছিলাম বিসিনাল, জেমিনাল, ট্যাট্রাহ্যালাইড, অ্যালকানাইড। যারা লিখতে পারো না আবার বলতেছি, ফার্স্টে কি ছিল, ক্যালসিয়াম কার্বাইড থেকে, এরপর হচ্ছে বিসিনাল, জেমিনাল, লাস্টে কি বিসিনাল, জেমিনাল, ট্যাট্রাহ্যালাইড, আর লাস্টে হচ্ছে তোমার অ্যালকানাইড থেকে। একটু ফার্স্টে দেখি 1 নাম্বার কাকে দেখবো বলো, ক্যালসিয়াম কার্বাইড থেকে। একটু বোঝার আছে, ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে অ্যালকাইন তৈরি করা যায়। দেখো তো, ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন তৈরি করতে গেলে ফার্স্টে ক্যালসিয়াম কার্বাইডের, তোমাদের নর্মালি পরীক্ষায় মানে তোমাদের বইয়ে যেটা লেখা থাকে সেটাই লিখে দিচ্ছি। দেখো ক্যালসিয়াম কার্বাইডকে পানি দিছো, চোখ বন্ধ করে ইথাইন তৈরি হয়েছে। এটা হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে। এখন আমি দেখবো এটা আসলে কিভাবে তৈরি করতে হবে, একটু ভালোভাবে দেখো। ফার্স্টে আমাকে বলো ক্যালসিয়াম কার্বনের স্ট্রাকচার লেখা যায়, ক্যালসিয়াম কার্বনের স্ট্রাকচারটা কিভাবে লিখবো বলো তো। ফার্স্টে আমি কার্বন লিখলাম 2টা। আমাকে বলো ক্যালসিয়ামের হাত কয়টা, সবসময় 2টা। হাত মানে হচ্ছে তার ব্যালেন্সি 2, আর কার্বনের ব্যালেন্সি কত, 4। সো এখানে কার্বনের ব্যালেন্সি ফিল করতে গেলে এই কার্বনের হাত একটা ফিল হয়েছে, এই কার্বনের বাকি হাত কয়টা, 3টা। এই কার্বনের একটা হাত ফিল হয়েছে, এই কার্বনের বাকি হাত কয়টা, 3টা। সো আমি এই জায়গায় 3টা বন্ড দিয়ে দিব। এটাই হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনের গাঠনিক সংকেত। এখন আমি এখানে
এই যে পানি আছে না, পানিটাকে আমি এভাবে লিখতে পারি, শেষ, দেখছি। আচ্ছা, এরপরে এখন আমি একটা কাজ করি যে কার্বন এবং ক্যালসিয়ামের মধ্যে তড়িৎ ধনাত্মক কে, তড়িৎ ঋণাত্মক কে। ছোটবেলা থেকে পড়ে আসছি ক্যালসিয়াম হচ্ছে তড়িৎ ধনাত্মক, এটা প্লাস, প্লাস মানে এটা আসলে আংশিক ধনাত্মক হবে, তবে আমি ডাইরেক্ট প্লাস লিখছি, ওকে। আর এটা হচ্ছে আংশিক ঋণাত্মক, আংশিক ঋণাত্মক। এটা দেখো, এটা হচ্ছে আংশিক ঋণাত্মক, এটা আংশিক ঋণাত্মক, এটা আমি একটু ভেবে দিচ্ছি। আংশিক ঋণাত্মক মানে হচ্ছে তুমি পার্শিয়াল নেগেটিভ দিতে পারো আর এটা পার্শিয়াল পজিটিভ দিতে পারো। এখন আমাকে বলো OH আর H এর মধ্যে OH হচ্ছে মাইনাস, H হচ্ছে প্লাস, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ক্যালসিয়াম কাকে নিয়ে যাবে? অবশ্যই মাইনাস কে নিয়ে যাবে, কারণ প্লাস মাইনাস আর মাইনাস প্লাস, এটা বুঝতেছি তো ভাইয়া। প্লাস মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, এই জিনিসটা ইজি না? দেখো এই মাইনাসটা প্লাস, আর এই যে এটাও সেম এখানে আসবে, আর এই জিনিসটার কাছে যাবে, এই জিনিসটার কাছে যাবে। তবে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এখানে তুমি এখন অ্যারো চিহ্নটা এখন দিও না, কারণ আমাকে বলো ক্যালসিয়াম যে OH কে নিবে, ক্যালসিয়ামের কিন্তু OH দুইটা দরকার। কেন আমাকে বলো ক্যালসিয়ামের হাত হচ্ছে 2টা, তার ব্যালেন্সই হচ্ছে 2। এখন তুমি তার ক্যালসিয়ামের ব্যালেন্সই 2 এবং তুমি যে এখানে তীর চিহ্নটা দিচ্ছ, তাহলে এটাও ভুল না? কেন ভুল? কারণ কার্বন একটা H এর সাথে নিয়ে যাচ্ছে, আরেকটা কার্বন কি আবার H এর সাথে নিবে? হবে না। সো তুমি এটা কি করবা, তীর চিহ্ন কি দিয়ে ফেলছো নাকি? বেশি বোঝাতে গিয়ে এভাবে বলছি, ঠিক আছে? তীর চিহ্ন এখন দিও না ভাইয়া, একটু ওয়েট করো, সাবার কা ফল মিঠা হতা है, ওকে। তাহলে OH এবং H, তাহলে এই OH কাকে নিয়ে যাবে? একটা ক্যালসিয়ামকে, আরেকটা ক্যালসিয়াম বলতে সেম ক্যালসিয়াম OH কে আবার নিয়ে যাবে। কেন ভাইয়া? রিজনটা হচ্ছে ক্যালসিয়ামের হাত হচ্ছে 2টা, ক্যালসিয়ামের হাত হচ্ছে 2টা। এখন এই যে কার্বন, প্রথম কার্বনটা এটার কাছে গেল, সেকেন্ড কার্বনটা এটার কাছে যাবে, কি তৈরি হচ্ছে আমাকে বলো, কি তৈরি হচ্ছে? প্রথম হচ্ছে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি লিখে ফেলি OH2, ক্যালসিয়ামের হাত 2টা ফুল হয়েছে, শেষ। এরপরে এই কার্বন এইচের সাথে যাবে, ফার্স্ট আমি কার্বনের সাথে ট্রিপল বন্ডটা দিয়ে দিই, কার্বনের সাথে ট্রিপল বন্ড হয়েছে, এরপরে এইচটা অটোমেটিক বসে দাও। এখন বলো জৈব রসায়ন কঠিন? স্যার অনেক কঠিন, ওকে। তো এটাই হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে ইথাইন প্রস্তুত করতে হয়, ইথাইন। 1 নাম্বার রুলস গেল, 1 নাম্বার রুলস হচ্ছে এখানে শেষ। এরপরে লেখা হয়েছে সবার, ফার্স্টে ক্যালসিয়াম কার্বনের কার্বনিক সংকেতটা লিখবা, লিখছো? লেখার পরে OH এবং H 2 মোল দিয়ে দিবা, এটা ইচ্ছা মতো নেওয়া যাবে। 2 মোল কেন নিছি? কারণ ক্যালসিয়ামের হাত 2টা ফিল করার জন্য আমি এখানে OH 2টা নিতে পারবো, 2টা নিতে হবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস CH শেষ। এরপরে আসাই আমরা সেকেন্ডটাতে। সেকেন্ডটা কি ছিল বলো? সেকেন্ডটা ছিল হচ্ছে জেমিনাল নাকি বিসিনাল? বিসিনাল ছিল। স্যার বিসিনাল মানে কি? একটু ভালোভাবে শোনো কি বলতেছি। বিসিনাল ডাইহ্যালাইড মানে হচ্ছে যদি কোনো জৈব যৌগের 2টি ভিন্ন কার্বন পরমাণুতে 2টি হ্যালোজেন যুক্ত থাকলে, স্যার আরো 5 বার বলেন, বলতেছি, যদি কোনো জৈব যৌগের 2টি কার্বন পরমাণুতে 2টি ভিন্ন কার্বন পরমাণু বলবা, যদি কোনো জৈব যৌগের 2টি ভিন্ন কার্বন পরমাণুতে 2টি হ্যালোজেন যুক্ত থাকলে তাকে বলা হচ্ছে বিসিনাল ডাইহ্যালাইড। স্যার আগামাতে কিচ্ছু বুঝি নাই। দেখো বিসিনাল, এখান থেকে কি তৈরি করব? অ্যালকাইন তৈরি করব। তাহলে দেখো বিসিনাল ডাই হ্যালাইড। আচ্ছা, বিসিনাল ডাইহ্যালাইড জিনিসটা কিভাবে বোঝা যায়? আমি বলছিলাম যদি কোনো জৈব যৌগের 2টি ভিন্ন কার্বন পরমাণুতে, যদি কোনো জৈব যৌগের 2টি ভিন্ন কার্বন পরমাণুতে 2টি হ্যালোজেন যুক্ত থাকলে, বারবার বলছি 2টি ভিন্ন কার্বন পরমাণুতে 2টি হ্যালোজেন যুক্ত থাকলে তখন সেটাকে বলবো বিসিনাল ডাইহ্যালাইড। এখন এই বিসিনাল, এটা হচ্ছে একটা বিসিনাল ডাইহ্যালাইড কেন? কারণ দেখো 2টি ভিন্ন কার্বন পরমাণুতে, সেম কার্বন না, 2টি ভিন্ন কার্বনের মধ্যে 2টি হ্যালোজেন, তুমি এখানে ক্লোরিনও দিতে পারো, হ্যালোজেন যুক্ত আছে, তো এটাকে বলা হয় বিসিনাল ডাইহ্যালাইড। এই বিসিনাল ডাইহ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশনটা নিব। কেন ভাইয়া? কারণ এখানে অপসারণ হবে। যখনই আমরা অপসারণ করতে যাই তখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশনটা নিতে হয়, আর প্রতিস্থাপন করাতে গেলে আমরা অ্যাকুয়াস সলিউশনটা নিব। এটা নিয়ে অনেক বিস্তারিত পড়া আছে, এখনো তো আমরা মাঝখানে আছি, জৈব রসায়নের মাঝখানে আছে। দেখো এর মধ্যে তোমরা হচ্ছে হোপলেস হয়ে গেছো, এই হোপলেস গুলো নিয়ে কই যাইতাম। দেখো CH। এখন আমাকে একটা কথা বলো, পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে প্লাস, সেম আবার আগের মতো প্লাস মাইনাস চিহ্নিত করে দাও ভাইয়া, ব্রোমিন মাইনাস, হাইড্রোজেন প্লাস। এখন আমাকে একটা কথা বলো যে এই ব্রোমিন কার কাছে যাবে? K প্লাসের কাছে যাবে। আর AOH কার কাছে যাবে? পানির কাছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কই গেল? তাহলে তুমি আরেক মোল নাও, সমস্যা আছে, ইচ্ছা মতো বাড়ানো যায় না। আচ্ছা, সো এই যে এখন ব্রোমিন একটা আছে না, এই ব্রোমিন এটার কাছে যাবে, আবার OH এর কাছে যাবে, তার মানে কয়টা পাইছি? আমাকে এটা বলো, ফার্স্ট একটার জন্য বলো। KB কাছে গেছে, জিনিসটা কি তৈরি হয়েছে? KBr। আরে আল্লাহ, নিয়ে কাটা দিলি, কে বলছি
দেখো কেবিআর, এরপর এখানে কি তৈরি হয়েছে, পানি। স্যার কিভাবে হলো, ফার্স্টে প্লাস মাইনাস চিহ্নিত করতে পারি, আমাকে বলো হাইড্রোজেন এবং ব্রোমিনের মধ্যে তরিণাত্মকতা কার বেশি, যার তরিণাত্মকতার মান বেশি সেই হবে প্লাস, সে হবে প্লাস না ভাইয়া, সে হবে মাইনাস, যার তরিণাত্মকতার মান বেশি সে হবে মাইনাস, ব্রোমিন মাইনাস, এইচ প্লাস। আর ওএইচ তো সবসময় মাইনাসই থাকবে, কারণ দেখো ওএইচ এর মধ্যে কিন্তু নিউক্লিওফাইল থাকে, কয়টা নিউক্লিওফাইল বলতে লোন পেয়ার থাকে, লোন পেয়ার থাকলে সেটা তো নিউক্লিওফাইল বলে, এগুলো তোমরা আসলে করে জানো। এখন দেখো কেবিআর তৈরি হলো, পানি তৈরি হলো, এরপরে তুমি আরেক মোল নিছো না, এই আরেক মোল, টোটাল 2 মোল নিছো, তাহলে আরেকটা কি তৈরি হলো, আরেকটা কেবিআর আরেকটা পানি, তো আমি এভাবে লিখতে পারি 2 কেবিআর 2 পানি। স্যার বুঝি নেই, মানে এই যে বিআর যেটা আছে সেটা আবার কে এর সাথে যাবে, তাহলে আবার কেবিআর তৈরি করবে, এইচ আবার ওইচ এর সাথে যাবে, তাহলে আবার পানি তৈরি করবে, তাহলে লেখা যায় 2 কেবিআর প্লাস 2 পানি, লেখা যায়। আচ্ছা, এরপরে সিএইচ আর সিএইচ, এগুলো কিন্তু আমি তোমাকে মেকানিজম পড়াইছিলাম, তুমি বলতে পারো স্যার এগুলো মেকানিজম পড়াবেন না, বা মেকানিজম পড়ানো হয়ে গেছে, একটু রিকল করার চেষ্টা করো, রিকল করার চেষ্টা করো, লেকচার 14 নাকি 15 এ মেকানিজম পড়াই ফেলছি, ঠিক আছে। এখন এই কার্বনের নিজেদের মধ্যে হাত ফিল করানোর জন্য সাথে ট্রিপল বন্ড গঠন করবে, এটাই হচ্ছে তোমার ইথাইন, এটা হচ্ছে তোমার ইথাইন। তাহলে এটা কি ছিল, বিসিনাল ডাইহ্যালাইড, আর এটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, ঠিক আছে, বেসিনাল ডাইহ্যালাইড। এরপরে ফ্লোরিন নেওয়া যাবে ভাইয়া, এখানে আমি ফ্লোরিন নিয়ে আসলে অনেকবার কথা বলছিলাম, তবুও তোমরা শুনো না কেন আমি বললাম না, ফ্লোরিন কখনো আমরা নিই না, ফ্লোরিন হচ্ছে অধিক তাপ উৎপন্ন করে, ফ্লোরিনটা নিলে বিক্রিয়াটা ওভার এক্সোথার্মিক, এক্সোথার্মিক মানে বুঝো যে তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যাবে। জেমিনাল ডাইহ্যালাইডটা দেখো, জেমিনাল ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইডটা কিভাবে দেখো, দেখো ভাইয়া একদম ডেফিনেশন থেকে শুরু করে আজকে ব্যবহার পর্যন্ত লিখে দিচ্ছে, আর কি চাও তোমরা, আর কি চাও। আসলে জিনিসটা হচ্ছে কি জানো, যখন আমরা সবকিছু পাই না, যেমন ধরো সাপোজ ধরো তোমাকে আমি প্রতিনিয়ত ক্লাস দিচ্ছি, তো তুমি মনে করতেছে ভাইয়া তো আমাদের সাথে আছে, সো আমার হচ্ছে ক্লাস উনি দিতে থাকবে, ওনার কাজ হচ্ছে ক্লাস দেওয়া, ঠিক আছে। সো এটা মনে করবা না, কারণ জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে আসলে মানে আমার ভালো লাগতেছে, কতদিন ভালো লাগবে সেটা আমি জানি না, এবং ভালো লাগবে সেটা ডিপেন্ড করে কিন্তু রেসপন্সের উপর, আগে থেকে তো বলে আসতেছি, ঠিক আছে। সো তোমরা কিভাবে রেসপন্স দেখো সেটা হচ্ছে আমার পারফরমেন্স বিল্ড আপ করবে, কারণ আমি চাইলে অনেক কিছু তোমাদেরকে দিতে পারবো, এবং সেটা তোমার নেওয়ার হচ্ছে, সেটা উসুল করে নেওয়ার হচ্ছে তোমাদের। সো বাকিটা কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করে, সেটা তুমি আমার থেকে কিভাবে গেইন আপ করবা। সো বিসিনাল গেল না, এখন আমরা পড়বো জেমিনাল, কি পড়বো, জেমিনাল ডাইহ্যালাইড, জেমিনাল, জেমিনাল, জেমিনাল ডাইহ্যালাইড। স্যার জেমিনাল ডাইহ্যালাইড মানে কি, বিসিনাল ছিল কি, যে দুইটি ভিন্ন কার্বন পরমাণুতে দুইটি হ্যালোজেন যুক্ত থাকলে এটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। আর বিসিনাল কি ছিল, দুইটি কার্বন পরমাণুতে, দুইটি ভিন্ন কার্বন পরমাণুতে দুইটি হ্যালোজেন যুক্ত থাকলে। আর জেমিনাল হচ্ছে কোন জৈব যৌগের একই কার্বন পরমাণুতে দুইটি হ্যালোজেন যুক্ত থাকলে, ডিফারেন্সটা বুঝছো, মানে এটা হচ্ছে একই কার্বন পরমাণুতে, কি বললাম স্যার জেমিনাল ডাইহ্যালাইড মানে কি, যদি কোনো জৈব যৌগের একই কার্বন পরমাণুতে দুইটি হ্যালোজেন যুক্ত থাকলে এমন ডাইহ্যালো যৌগকে বলা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। এখন তুমি বলতে পারো স্যার ডাইহ্যালো কেন বলছেন, ডাইহ্যালো কাকে বলে, যেখানে হ্যালোজেন দুটো থাকে, দুটো থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই বলতো। স্যার এখনো কিছু বুঝতেছি না, বুঝতেছো না। আচ্ছা দেখো সিএইচ এখানে দিলাম, তাহলে আমি তোমাকে বললাম একটা কার্বনে দুইটা হ্যালোজেন যুক্ত থাকবে, যুক্ত আছে। এরপরে এই জায়গায় কে থাকবে বলো, এই জায়গায় থাকবে হাইড্রোজেন। হাতগুলো ফিলেছে 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে একটা জেমিনাল ডাইহ্যালাইড যৌগ। এটার সাথে কার বিক্রিয়া হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশন, ভাইয়া একদম সেম, ফুল কার্বন কপি। এখন তুই বলতে পারো স্যার এত কাহিনী করার কি দরকার আছে, কাহিনী আসলে এখানে কাহিনীটা হচ্ছে যৌগের মধ্যে। তুমি বলতে পারো স্যার এখানেও দুইটা ব্রোমিন, এখানেও দুইটা ব্রোমিন, বাট ভাইয়া ডিফারেন্স আছে, এখানে হচ্ছে দুইটা কার্বনের দুইটা ব্রোমিন, আর এখানে একটা কার্বনের দুইটা ব্রোমিন, সেজন্য নামটা হচ্ছে জেমিনাল, আর এটা হচ্ছে বিসিনাল। বুঝাতে পারছি, বিসিনাল কাকে বলে, যখন কোনো জৈব যৌগে দুইটি কার্বন পরমাণুতে দুইটি হ্যালোজেন যুক্ত থাকলে তখন সেটাকে বলবো জেমিনাল, আর দুইটি কার্বন পরমাণুতে দুইটি ভিন্ন কার্বন পরমাণুতে যুক্ত থাকলে সেটাকে বলবো বিসিনাল, জেমিনাল। এখন আবার আগের প্রসেস, তাহলে এটা প্লাস, এখানে আরেকটা নাও, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস মাইনাস, এইভাবে মাইনাস প্লাস দেওয়ার অর্থ হচ্ছে এগুলো আসলে পার্শিয়ালি ধনাত্মক, পার্শিয়ালি। কেউ যদি বলে ভাই এভাবে প্লাস মাইনাস দিচ্ছেন কেন, তাকে বুঝাই দিবা স্যার এটা দিছে হচ্ছে যে একটা আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক, সো উনি ডালটা না দিয়ে উনি ডাইরেক্ট দিছে যাতে আমরা ইজিলি সেটা
ফিল করতে পারি। খুব সুন্দরভাবে ওনাকে বুঝাই দিবা, তাহলে উনি বলতে পারবে না, কোনো কিছু বলতে পারবে না। সো কে বি আর এইচ ও এইচ মিলে পানি তৈরি হবে, বাকিটা কি তৈরি হবে? ইথাইন না? এটাও লিখে দিচ্ছি, দেখো ইথাইন। আর এখানে কি তৈরি হবে? কে বি আর প্লাস পানি। বুঝছো সবাই? সবাই কি বুঝছো? ওকে। হ্যাঁ, হ্যালোজেন ডিফারেন্ট হতে পারবে। তানজিন যে প্রশ্নটা করছো, হ্যালোজেন ডিফারেন্ট হওয়া যাবে, কারণ এখানে ডাইহ্যালো বলছে, এখানে ডাইব্রোমো বলে নাই ভাইয়া। মানে জেমিলার ডাইহ্যালাইড মানে হচ্ছে যে কোনো হ্যালোজেন দিতে পারো ফ্লোরিন ছাড়া, তবে ব্রোমিন এবং ক্লোরিন সচরাচর বেশি ইউজ করা হয়। আয়োডিন ইউজ করলে একটু তাপমাত্রার কথা আছে, এটা মেকানিজম পড়াবো। অ্যারোমেটিক এটার একটা মেকানিজম আছে যে আয়োডিন ইউজ করলে কি সমস্যা আছে। আয়োডিন ইউজ করা যাবে, তবে আয়োডিন একটু তাপমাত্রা লাগে, আর ফ্লোরিন তো একদম ইউজ করা যাবে না, তবে তুমি আয়োডিনও ইউজ করতে পারবা। ওকে, গেল না এখন? আচ্ছা, এখন আসি 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে টেট্রাহ্যালাইড যৌগ থেকে। টেট্রাহ্যালাইড যৌগ থেকে দেখো তো, টেট্রাহ্যালাইড, টেট্রা কয়টা বাজে? টেট্রাহ্যালাইড থেকে আমি কিভাবে অ্যালকাইন তৈরি করব? স্যার টেট্রাহ্যালাইড থেকে কি? টেট্রাহ্যালাইড মানে বুঝতেছো, যেখানে 4টা হ্যালোজেন যুক্ত থাকবে। স্যার এটা সিএইচ বিআর, সিএইচ বিআর, 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 মানে CH2 CH2 আর কি, ঠিক আছে? এটা টেট্রাহ্যালাইড যৌগ না? কেন ভাইয়া? হ্যালোজেন 4টা আছে। এরপর এটার সাথে কার বিক্রিয়া হবে? জিঙ্কের বিক্রিয়া করাবো। এবং এখানে পাতন করানো হয়, একটা টেম্পারেচার ইউজ করতে পারো। তাহলে CHBr এরপর জিঙ্ক। আচ্ছা, তোমাকে একটা কথা বলছিলাম, জিঙ্কের কাজ হচ্ছে সবকিছু গিলে খাওয়া। সে হ্যালোজেনকে পাইলে, সে হ্যালোজেন অক্সিজেন পাইলে সে গিলে খেয়ে ফেলবে, মানে সে হচ্ছে অধিক ঋণাত্মক কাউকে কোনো কিছু পাইলে সে গিলে খেয়ে ফেলে। সো এই জিঙ্ক কি করে? এই জিঙ্ক কি করে? একটা জিঙ্ক 2টা ব্রোমিনকে খাইতে পারে। একটা জিঙ্ক সর্বোচ্চ কয়টা ব্রোমিনকে খাইতে পারবে? 2টা। তাহলে আমি এখানে কি করব? 2টা জিঙ্ক দিব, গিলে খেয়ে ফেলবে। একটা জিঙ্ক কয়টা ব্রোমিনকে গিলে খেতে পারে? 2টা। তাহলে আমি 2টা জিঙ্ক দিলে 4টা ব্রোমিনকে গিলে খাবে। স্যার বুঝি নাই, মানে 4টা ব্রোমিনকে যদি গিলে খাই, তাহলে আমি এখানে কি লিখতে পারি? জিঙ্ক ব্রোমাইড 2। শেষ। ব্রোমিন 4টা হয়েছে। এবার বাকিটা কি? বাকিটা বসাই দিব হচ্ছে ইথাইন। এটাই হচ্ছে কিছু আছে এখানে? আসলে কিছুই তো নাই, কিছুই পড়ানোর নাই। দেখো 5 নাম্বার, দেখো সোডিয়াম অ্যালকানাইড থেকে, সোডিয়াম অ্যালকানাইড থেকে। দেখো সোডিয়াম অ্যালকানাইড নিয়ে কিন্তু অনেকগুলো পড়া আছে। এই যে আমার সামনের পড়াগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে অ্যালকাইন কেন অম্লধর্মী। এটা কিন্তু কারণটা হচ্ছে এখানে অ্যালকাইনের একটা ব্যাপার আছে। সোডিয়াম অ্যালকানাইড মানে হচ্ছে একদম সহজ কথা যদি বলি, অ্যালকাইনের লবণটাকে বলা হয় সোডিয়াম অ্যালকানাইড। কেউ যদি আস্ক করে সোডিয়াম অ্যালকানাইড কি, ভাই অ্যালকাইনের লবণ। অ্যালকাইন কিন্তু একটা অম্ল। অ্যালকাইন যে একটা অ্যাসিড, জানো? অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এটাই হচ্ছে লবণ। স্যার বুঝি নেই। দেখো CH3 C ট্রিপল বন্ড C ইন্টু Na, এটা হচ্ছে সোডিয়াম অ্যালকানাইড। এখন আমি তোমাকে এটার ইতিহাস বলতে পারবো কোত্থেকে আসছে, কিন্তু সেটা এখন বলে লাভ নেই, কারণ একটু পরে এটার ইতিহাসটা পড়বো। অম্লধর্মিতা, জুতো বিক্রিয়াতে কয়টা টপিক আছে? একটা হচ্ছে জুতো বিক্রিয়া, সরি রাসায়নিক ধর্মের মধ্যে কয়টা টপিক? জুতো, জারণ, অম্লধর্মিতা, পলিমারকরণ। অম্লধর্মিতা নিয়ে মাস প্রশ্ন আসবে, গত বছরই আসছে। গত বছর ঢাকা বোর্ডে আসছে যে অম্লধর্মিতা কেন। কোনো বইয়ে ভালোভাবে সেটার ব্যাখ্যা নাই, কোনো বইয়ে নাই। সেটা ব্যাখ্যা আমি তোমাকে লিখে দিব, একদম তুমি সেটা ফিল করে করে পড়বা। দেখো এটা হচ্ছে সোডিয়াম অ্যালকানাইড, কার সাথে বিক্রিয়া করবে বলো? পানির সাথে বিক্রিয়া করবে। স্যার বুঝি নেই। আচ্ছা একটা কথা বলো, কার্বন এবং সোডিয়াম মধ্যে ঋণাত্মকতা কার বেশি? অবশ্যই কার্বনের বেশি। যার বেশি সে মাইনাস, সোডিয়াম প্লাস। এতটুকু পারবা? এতটুকু পারবা? এরপরে পানিটাকে এইভাবে ভেঙে রাখা যায়, OH এবং হচ্ছে H। শেষ, লিখছি। এরপরে OH কার কাছে যাবে বলো? OH কার কাছে যাবে? সোডিয়ামের কাছে। আর AH কার কাছে যাবে? এই কার্বনের কাছে। তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে? স্যার এখনো বুঝতেছি না, একটু ওয়েট করো। জিনিসটা কি তৈরি হচ্ছে দেখো, ট্রিপল বন্ড C ইন্টু H প্লাস, এটা ডটটা দেওয়ার দরকার নেই, ডট দেওয়ার দরকার নেই, প্লাস হচ্ছে NOH। স্যার আপনি তো মুখস্থ করে দিচ্ছেন, কোত্থেকে আসছে সেটা তো দেখার নেই। একটু পরে দেখাচ্ছি ভাইয়া, একটু পরেই দেখাচ্ছি। ওকে, শেষ? এটা শেষ হয়েছে? ওকে, আমাদের অ্যালকাইন প্রস্তুতি শেষ।
অ্যালকেন প্রস্তুতি শেষ, দ্রুত বিক্রিয়াতে আসি। অ্যালকাইনের দ্রুত বিক্রিয়া কি কি আছে এটা আমাকে বলো তো সবাই, একদম ফুল অ্যালকেনের মতো। এক নাম্বার হচ্ছে হাইড্রোজেন সংযোজন, 2 নাম্বার হচ্ছে হ্যালোজেন সংযোজন, 3 নাম্বার হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন, 4 নাম্বার হচ্ছে পানি সংযোজন, 5 নাম্বার হচ্ছে ওজোন সংযোজন। ঘুরে ফিরে মানে ফুল অ্যালকিনের মতো, মানে অ্যালকিনের মধ্যে পড়বো, হাইড্রোজেন হ্যালোজেন, হাইড্রোজেন হ্যালাইড, পানি এবং ওজোন সংযোজন। আচ্ছা এখানে একটা কথা বলি যে হাইড্রোজেন সংযোজন জিনিসটা আমরা পারি। ফার্স্টে আমরা হাইড্রোজেন সংযোজন নিয়ে কাজ করি। দেখো 1 নাম্বার হাইড্রোজেন সংযোজন কিভাবে করতেছে দেখো, ফার্স্টে CH ডাবল বন্ড, CH-টা নিলাম, কার সাথে বিক্রিয়া করবে, হাইড্রোজেন। জিনিসটা কি তৈরি হচ্ছে বলো, জিনিসটা কি তৈরি হচ্ছে, এটা করে আসছিলাম অনেকবার ভাইয়া। আচ্ছা আবার যদি হাইড্রোজেন নিই কি তৈরি হয়, প্রভাবক কি ছিল মনে আছে, দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো। এখানে প্রভাবকটা কি ছিল, প্রভাবক ছিল হচ্ছে বেরিয়াম সালফেট বা নিকেল বা প্যালাডিয়াম, পলাডিয়াম, এগুলো অনেকবার লিখে দিচ্ছি, নিজ দায়িত্বে লিখে নিবা। প্রভাবকগুলি কি ছিল, পলাডিয়াম ছিল, প্লাটিনাম ছিল এবং নিকেল ছিল। নিকেল থাকলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয়, আর প্লাটিনাম আর পলাডিয়াম দিলে তোমার আনসার তাপমাত্রা দিবে 25 ডিগ্রি। এগুলো তুমি লিখে দিয়েছিলাম, তাহলে 1 নাম্বার পারবো। 2 নাম্বারটা দেখো স্যার, 2 নাম্বারটা একটু দেখি। 2 নাম্বার হচ্ছে হ্যালোজেন সংযোজন। কিভাবে দেখো তো, ফার্স্ট আমি CH নিলাম একটা, এগুলো তোমরা এখন পারবা, এগুলো লিখে দেওয়ার কারণে এগুলো করাইছি। হ্যালোজেন সংযোজন করলে কি হয় বলো, CH দেখো এখানে ব্রোমিন কি হয়, এখানে একটা ব্রোমিন যুক্ত হয়, একটা ব্রোমিন গিয়ে একটা বন্ডকে ভেঙে দিয়ে CH এরপরে আবার ব্রোমিন যুক্ত করতে হয়। জিনিসটা কিন্তু একসাথে লেখা হয়, তার মানে তোমাকে বোঝানোর জন্য এভাবে লিখে দিচ্ছি। দেখো তো ভাইয়া বুঝতেছো কিনা, CH। এখন তুমি দেখো এর আগে যে একটা যৌগ লিখছিলাম না, যেটা জিঙ্কের সাথে দিলে কি তৈরি হয়, ইথাইন তৈরি হয়, সেটা আবার লিখতেছি। অর্থাৎ ঘুরে ফিরে সেম কথাই আবার। তুমি বলতে পারো স্যার এগুলো তো ফান করতেছেন মনে হয়। আসলে ফান না ভাইয়া এটা, তাহলে এটাকে বলা হচ্ছে কি, এখন এটাকে তুমি আবার জিঙ্ক দিলে আবার আগেরটা পাবা, ঘুরে ফিরে সেম কথাই। এগুলো আসলে কিছু না, আমি তোমাকে বললাম তো। এখানে মেন পড়া কিন্তু দ্রুত বিক্রিয়া না, মেন পড়া হচ্ছে তোমার পলিমারকরণ এবং অম্লধর্মিতা। আসল খেলা ওইখানে শুরু হবে, এগুলো বাচ্চা খেলা। এরপরে দেখো এটা কিছুই না, এটা হচ্ছে পলিটেট্রা হ্যালাইড একটা যৌগ, পলিটেট্রা হ্যালাইড, পলিটেট্রা না সরি, শুধু টেট্রা হ্যালাইড বলবা। পলি কেন বারবার বলতেছি, শুধু হবে টেট্রা হ্যালাইড। টেট্রা কেন, কারণ হ্যালোজেন হচ্ছে 4টা, বুঝছো? আচ্ছা এখন তাহলে এরপর আসি হাইড্রোজেন হ্যালাইড সংযোজনে। কোথায় আসবো, হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। দেখো হাইড্রোজেন হ্যালাইডটা দেখো, ফার্স্টে ইথাইন নিলাম, HCl। আচ্ছা এই জিনিসটা কিন্তু একটু আগে আমরা যখন পিভিসি তৈরি করছিলাম না, পিভিসি তৈরি করার সময় কিন্তু আমরা এটা ইউজ করছিলাম, মনে আছে? গত ক্লাসে এটা ইউজ করছিলাম, পিভিসি তৈরির সময় আমরা এই জিনিসটা ইউজ করছিলাম। ভাইয়া বুঝি নাই মানে, এখানে তুমি মার্কিউরিক ক্লোরাইড দিছিলে না, এরপরে কত 280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটু রিকল করো তো ভাইয়া, মনে পড়তেছে? এরপরে একটা হাইড্রোজেন, যে কোনো একটা হাইড্রোজেনে যুক্ত হবে, তাহলে জিনিসটা কি তৈরি হবে, CH2 ডাবল বন্ড CHCl। এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এটাকে কি বলা হয়, ভিনাইল ক্লোরাইড। লিখে দিয়েছিলাম ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডকে তুমি চাইলে আবার HCl দিতে পারো ভাইয়া, অনেক কিছু করা যায় জৈব রসায়নে। এরপর আবার HCl দাও। এখন HCl দিলে এখানে কি হবে, তোমার প্রশ্ন হচ্ছে কোথায় হাইড্রোজেন যুক্ত হবে, কোথায় ক্লোরিন যুক্ত হবে। এখানে তুমি মার্কনিকবের নিয়মটা ফলো করবা, স্যার যেখানে হাইড্রোজেন বেশি, যেখানে তেল বেশি, সেখানে আমি তেল দিব। তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে, CH3 CHCl2। প্রশ্ন হচ্ছে স্যার আগে ডাবল বন্ড ছিল, এখন সিঙ্গেল বন্ড কেন হয়েছে? কারণ হাইড্রোজেন হচ্ছে ভাই ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল সবসময় ডাবল বন্ডটাকে ব্রেক করে দেয়, পাই বন্ডটাকে ব্রেক করে দিয়ে সে ওইখানে যুক্ত হয়েছে, আর বাকিটা তৈরি হয়েছে CH2 CHCl3। এটাকে বলা হয় ইথিলিডিন ক্লোরাইড, ইথিলিডিন ক্লোরাইড। স্যার এতগুলো টেকনিক্যাল কথা, ইথিলিডিন
ঠিক আছে, কিভাবে তুমি চাইলে HBrও দিতে পারো, তখন ইথিলিডিন ব্রোমাইড হবে, সেম কথা। তখন বিনাইল ক্লোরাইড ছিল, বিনাইল ব্রোমাইড হবে, সেম ভাবে দেওয়া যাবে। সো 3 নাম্বার শেষ। এরপর আসি 4 নাম্বারে। হ্যাঁ, এখানে ওকে, একজন বলতেছে একটা জিনিস পরিষ্কার, সকালবেলা থেকে এখন উপস্থিতি কম যে আসলে আমি একটা কথা বলি, ওই যে ভিডিও রেখে দিচ্ছি তো শুরু থেকে কথা সবগুলো, আমি তো আসলে আমার কথার সাথে কাজের মিল থাকে না। না স্যার, আপনি আপনার কমিটমেন্ট ঠিক নাই স্যার। আপনি বলছিলেন 8টায় ডিলিট করে দিবেন, শুরুর দিনে বলছিলেন 6 তারিখ আপনি আমাদেরকে বলছিলেন গত মাসের, স্যার আপনি 8টার মধ্যে ডিলিট করে দিবেন। স্যার আপনি কেন ডিলিট করতেছেন না? এটা তো স্যার আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন, ঠিক আছে? সো এখন পানিটা দেখি। স্যার আপনার কমিটমেন্ট ঠিক নেই তো স্যার। দেখো, পানি সংযোজন করতে হবে কার সাথে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, বিকেটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পানি যখন দিব আমরা, ইথানের সাথে পানি দিচ্ছি না, ভিডিও যদি 8টার মধ্যে যদি ডিলিট করে দিলে, তাহলে সে পরদিনই কিন্তু 300 জন জয়েন হবে, 300 জন ইজিলি জয়েন হয়ে যাবে। কারণ জৈব রসায়ন নিয়মিত পড়ে যে এরকম অ্যারাউন্ড 600 আছে, অ্যারাউন্ড 600 যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখে, এবং হচ্ছে কি সে নোট করুক বা না করুক, সে কিন্তু ক্লাসগুলো দেখতেছে, অ্যারাউন্ড 600, ঠিক আছে? এটা আমার জানা আছে। সো সিক্রেট গ্রুপে নিয়ে গেলে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। এই 600 মানে যারা এখন হচ্ছে 200 জন অ্যাপ্রক্সিমেটলি ক্লাস যখন করতেছে, বাকি 400 জন কি পিছনে পিছনে চলে আসবে। ওই 400 জন এখন হচ্ছে কোনো না কোনো জায়গায় আছে, টাইম পাস করতেছে, কারণ সে জানা যে হচ্ছে ক্লাসগুলো থাকবে। কারণ এখনো লেকচার 1 এখনো ডিলিট হয় নাই, আর এখন লেকচার 21, লেকচার এখন 21, এখনো লেকচার 1 ডিলিট হয়নি। দেখো, ইথেনের সাথে পানি দিছি, পানিটা কি তৈরি হবে বলো? আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার আছে, বোঝারটা হচ্ছে সেম HCl এর মতো। এখানে কিন্তু কোনো ধরনের যে এটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যালকিন। যেমন ওই দিন আমাকে একজনের প্রশ্ন করছিল যে ভাই আপনি আমাকে যেটা লিখে দিয়েছিলেন, একজন একটা প্রশ্ন করছিল গত ক্লাসে, এই প্রশ্নটা আমি তোমাকে একটু বলবো, ফার্স্ট আমি একটু এটা বুঝে দিচ্ছি। এখানে কোনো ধরনের মার্কোনিক নিয়মটা খাটবে না, কারণ এটা হচ্ছে একটা প্রতিসম অ্যালকিন। তবে প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে, শুধুমাত্র ইথিনের ক্ষেত্রে এখানে তোমার রিঅ্যাকশনটা কিন্তু হবে। তোমাকে একটা আমি বেসিক বলবো, একটা জিনিস মাথায় রাখো। সাপোজ ধরো জিনিসটা যদি এরকম হয়, যেমন আমরা পড়ছিলাম না যে CH3 CH ডাবল বন্ড CH CH3, এটার সাথে তুমি যদি HBr দাও বা পানি দাও বা HCl দাও, নো রিঅ্যাকশন। এটা প্রতিসম অ্যালকিন, এটা প্রতিসম অ্যালকিন। তুমি বলতে পারো স্যার এটাতে কেন হচ্ছে? শুধুমাত্র এটা এক্সেপশনাল, ইথিনের ক্ষেত্রে হবে, বাকিগুলোর ক্ষেত্রে হবে না, বাকিগুলোর ক্ষেত্রে হবে না, বাকিগুলোর ক্ষেত্রে হবে না, হবে না, হবে না। ওকে, দেখো, ইথেনের সাথে পানি দিলাম, তাহলে জিনিসটা কি ধরে হচ্ছে, যে কোনো একটা হাইড্রোজেন যে কোনো জায়গায় যুক্ত হতে পারে, ভাই কোনো সমস্যা নাই, কারণ দুইটা জায়গায় তো হাইড্রোজেন সেম। তো জিনিসটা কি তৈরি হচ্ছে দেখো, CH2 ডাবল বন্ড CHOH। আচ্ছা, এই ধরনের যৌগকে বলা হয় ভিনাইল অ্যালকোহল। আচ্ছা, ভিনাইল অ্যালকোহল, ভিনাইল ক্লোরাইড স্যার কিভাবে চিনবো? একটা জিনিস মাথায় রাখবা, ভিনাইল অ্যালকোহল কাকে বলে জানো? ডাবল বন্ডযুক্ত কার্বন যদি থাকে, ডাবল বন্ডযুক্ত কার্বনের সাথে যদি OH যুক্ত থাকে, তাহলে সেটাকে বলবো ভিনাইল অ্যালকোহল। ভিনাইল নামটা কিন্তু এখান থেকে আসছে। ডাবল বন্ডযুক্ত কার্বনের সাথে OH থাকলে সেটা হবে ভিনাইল অ্যালকোহল, ডাবল বন্ডযুক্ত কার্বনের সাথে ক্লোরিন থাকলে সেটা হবে ভিনাইল ক্লোরাইড, সেটা হবে কি ভিনাইল ক্লোরাইড। বুঝা গেছে? আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রভাবক। সেটা হচ্ছে কি প্রভাবক? প্রভাবকটা দেখো, 2% মার্কারি, 20% সালফিউরিক অ্যাসিড, মাস্ট। এটা না দিলে রিঅ্যাকশন হবে না, মাস্ট। এবং এমনই কিছু পরীক্ষায় প্রশ্ন আসতে আমি দেখছি, শুধুমাত্র তোমার এখানে দিছে হচ্ছে A, এটা দিছে B, পানি দিছে, প্রভাবক দিয়ে দিছে। স্যার বুঝি নাই, মানে এরকম একটা কথা আসছিল, দেখো এটা A প্লাস পানি, শুধুমাত্র প্রভাবক দিকে তোমাকে রিঅ্যাকশনটা চিনতে হবে। মানে সেটা জৈব যৌগের মধ্যে, পুরো জৈব যৌগের ইতিহাসে শুধুমাত্র একটাই রিঅ্যাকশন এরকম প্রভাবক আছে, আর কোথাও পাবা না। 2% মার্কারি, ফিক্স ভাই, একদম ফিক্স, 20% H2SO4, এখন B তৈরি হবে। এখন তুমি আমাকে বলো, এরকম একটা প্রশ্ন আসতে পারে, A কি B কি, পারবা? আচ্ছা, এখানে কিন্তু BA যে যৌগটা বের হচ্ছে না, এটা কিন্তু অস্থায়ী উৎপাদ। ভাই একটু লিখে রাখো, আমি বারবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এগুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায়, একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, যে কোনো জায়গায়, কলেজের পরীক্ষা বলো, যে কোনো জায়গায়, অস্থায়ী উৎপাদ, তার মানে এটা কিন্তু স্টেবল উৎপাদ না, এটা কিন্তু প্রধান উৎপাদ না। এমন অনেক প্রশ্ন আসছে যে এই হচ্ছে ইথাইল,
বি তে বলছে যে বি টি কোন যৌগে হবে, বি কি অবস্থা এটা হবে। কারেন্ট চলে গেছে নাকি, একটু ওয়েট করে দাও। কারেন্ট তো যায় নাই, একটু দেখি তো, কারেন্ট চলে গেছে কিনা একটু দেখতেছি, দেখো। দেখো কি বলতে চাচ্ছিলাম যে বি হচ্ছে অস্থায়ী উৎপাদ, তবে এখানে বি যদি বলে যে বি কোন যৌগটি, ভাইয়া বি কখনো এই যৌগটা হবে না, কারণ এটা হচ্ছে অস্থায়ী উৎপাদ, কারণ এটা পুনর্বিন্যাস করে আরেকটা যৌগ তৈরি হবে। স্যার একটু ডিটেলসে বলেন। জি স্যার একটু ডিটেলসে বলতেছি, একটু দেখো, একটু ডিটেলসে বলা হচ্ছে। দেখো CH2 CH প্লাস প্লাস দিব না, এখানে জিনিসটা হচ্ছে পুনর্বিন্যাস হবে। একটু ভালোভাবে দেখো আমি তোমাকে কি বোঝাতে যাচ্ছি। এটা হচ্ছে অস্থায়ী উৎপাদ, এটা কিন্তু মেইন প্রোডাক্ট না, এটা পরবর্তীতে পুনর্বিন্যাস হয়। পুনর্বিন্যাস হবে, এটা পরবর্তীতে কি হবে, পুনর্বিন্যাস হবে। আচ্ছা পুনর্বিন্যাস কিভাবে হয়, দুইভাবে বোঝাতে পারবো, আরো আসলে অনেকভাবে বোঝানো যায়। দেখো ফার্স্ট আমি তোমাকে যদি একদম সহজ ভাষায় যদি বলি, এখান থেকে একটা এইচ আছে না, এইচটা ডাবল বন্ডটাকে অ্যাটাক করে H2 এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে কি বলো CH3, বাকিটা কি CHO। স্যার কিচ্ছুই তো বুঝি নাই, কি বলছেন স্যার এটা, মানে একটা এইচ ডাবল বন্ডটাকে অ্যাটাক করে, এইচ এর কাজটা কি, ডাবল বন্ড মানে এইচ হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কি করে ডাবল বন্ডটাকে অ্যাটাক করে এখানে যুক্ত হয়। একদম রিয়েল বেসিক যদি বলি, রিয়েল বেসিক হচ্ছে এটা, দেখো CH2 ডাবল বন্ড CHOH, একদম রিয়েল বেসিকটা দিচ্ছি। দেখো আমাকে একটা কথা বলো যে OH এর লোন পেয়ার কটা থাকে, দুইটা। OH এর লোন পেয়ার কটা থাকে, দুইটা না। সো দুইটার মধ্যে এই একটা লোন পেয়ার আমি শো করলাম, বললাম যে এটা এখানে চলে আসছে, এটা এখানে শো করে এভাবে, একটা লোন পেয়ার এই বন্ডে চলে আসছে। তাহলে একটা লোন পেয়ার এই বন্ডে চলে আসা মানে হচ্ছে এখানে ডাবল বন্ড তৈরি করা। স্যার বুঝি নাই, মানে এই একটা লোন পেয়ার এখানে চলে আসছে মানে ডাবল বন্ড তৈরি করা, মানে শিফটিং হচ্ছে, এগুলো শিফটিং, এগুলোকে বলা হয় শিফটিং অফ লোন পেয়ার। তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে না, আর বাকি যেটা এজ যেটা ছিল সে এক্সট্রা কই যাবে, সে এই ডাবল বন্ডটাকে অ্যাটাক করবে, ডাবল বন্ডটাকে অ্যাটাক করে এটাকে মুছে দিবে, এবং এখানে তৈরি হবে CH3, মানে একটা এইচ এখানে যুক্ত হয়ে যাবে, এবং এটা হচ্ছে CH3 CHO। একদম সহজ কথা মাথায় রাখো যে একটা এজ ডাবল বন্ডটাকে অ্যাটাক করে CH3 তৈরি করবে, বাকিটা হচ্ছে CHO। এটাই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, এটাই হচ্ছে আমার বি। এই তোমাকে একটু আগে প্রশ্ন দিছিলাম না কোনটা এ কোনটা বি, বি হচ্ছে এটা আনসার। আমি অনেকবার পরীক্ষা নেওয়ার সময় আমি এই ধরনের প্রশ্ন দিয়ে থাকি, তারা সবসময় এই আনসারটা দিয়ে দেয়, স্যার এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। কে বলছে ভাইয়া ফাইনাল প্রোডাক্ট কে, এটা হচ্ছে অস্থায়ী উৎপাদ, এটা হচ্ছে স্থায়ী উৎপাদ। স্যার এখনো বুঝি নাই, তাহলে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো CH ডাবল বন্ড CH প্লাস, সরি আবার সেম যৌগটা নিয়ে ফেলতেছি, দেখো CH3 CH ডাবল বন্ড CH প্লাস পানি, 2% Hg 20% H2SO4, কি তৈরি হচ্ছে ভাইয়া? আচ্ছা সরি এটা তো ভুল হয়েছে, ঠিক আছে এখন ঠিক আছে, CH3 C ট্রিপল বন্ড H। আচ্ছা এখন আমাকে বলো এই জায়গায় মার্কোনিক বিন নিয়ম খাটবে। এখন তুমি বলতে পারো যে স্যার মার্কোনিক বিন নিয়ম সব জায়গায় আনতেছেন কেন, মার্কোনিক বিন নিয়ম ছিল অ্যালকিনে না ভাইয়া, যদিও এটা মার্কোনিক বিন নিয়ম ওভাবে বলা হয় নাই, তবে মার্কোনিক বিন নিয়মটা এই ধরনের পরিস্থিতিতে কিন্তু অনেক হেল্প করে। তুমি এখন বলতে পারো যে হাইড্রোজেনটা আসলে কোন জায়গায় যুক্ত হবে, তো এখানে মার্কোনিক বিন নিয়মের ওই ফর্মুলাটা তুমি এখানে প্রয়োগ করতে পারো, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ওই হাইড্রোজেনটা যুক্ত হবে। যদিও মার্কোনিক বিন নিয়ম অ্যালকানের ক্ষেত্রে হয়ে থাকে না, কিন্তু ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যাবে। সো একটা হাইড্রোজেন এখানে যুক্ত হলো, এখানে বলতে এই জায়গায়, কোন জায়গায়, এই জায়গায়, তাহলে জিনিসটা কি এই জায়গায় কেন যুক্ত হয়েছে আমাকে বলো। ট্রিপল বন্ডে কোন জায়গায় হাইড্রোজেন বেশি, তেলের মাথায় তেল দেওয়া, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যোগ করো, আর বাকি ওয়েস্টটা এখানে যুক্ত হবে। তাহলে দেখো তো CH3 COH ডাবল বন্ড CH2, আমি তোমাকে বলছিলাম ডাবল বন্ড যুক্ত
CH2OH কার্বনকে, ডাবল বন্ড যুক্ত CH2OH যুক্ত কার্বনকে বলা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। এটাও কিন্তু একটা ভিনাইল অ্যালকোহল। অনেকে মনে করছে ভিনাইল অ্যালকোহল মানে শুধু 2 কার্বন বিশিষ্ট। কে বলছে ভাইয়া? এটাকে ভিনাইল অ্যালকোহল বলা যাবে, এটাও ভিনাইল অ্যালকোহল। এখন এটা হচ্ছে অস্থায়ী উৎপাদ, এটা কি? আনস্টেবল প্রোডাক্ট, আনস্টেবল। তাহলে এটা পরে স্টেবল হয়ে যাবে কিভাবে? অটোমেটিক হয়ে যাবে পুনর্বিন্যাস করলে। কিভাবে দেখো, পুনর্বিন্যাস যদি করি, পুনর্বিন্যাস সেম আবার আগের মতো, একটা হাইড্রোজেন এই ডাবল বন্ডটাকে ব্রেক করে দিয়ে এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে কি তৈরি হচ্ছে আমাকে বলো তো, কি তৈরি হচ্ছে? CH3CO। এখানে ও কেন আসলো? কারণ এখানে লোন পেয়ারটা দিয়ে দিচ্ছে, একটু আগে তো বললাম প্রপানন। কারা কারা বুঝছো? কারা কারা বুঝছো? ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রপানন। শেষ না? শেষ, পানিও শেষ। এখন ও সে ওজনীকরণে, এখন আসি কি ওজনীকরণে। বুঝা গেছে? পুনর্বিন্যাস করে দিবা। ওকে ওকে, তাহলে আচ্ছা এখন আসি তাহলে ওজনীকরণ। তাহলে সবগুলো কিন্তু পড়ে ফেলছে, সবগুলো পড়ে ফেলছে। ওজনীকরণ আসে, ওজনীকরণটা দেখলে এখন হাসবা, কিছুই নাই ভাইয়া। এরপরের থেকে জৈব রসায়নের আসলে পড়া কিছুই নাই, কোনো থ্রিল পাওয়া না মনে হয় আর। ঠিক আছে, দেখো আছে আছে পড়া, চ্যালেঞ্জিং পড়া। অ্যারোমেটিক এন্ড মেকানিজম, SN1 SN2, তারপর হচ্ছে তোমার রেজোনেন্স, ফেনল, তারপর হচ্ছে তোমার অ্যালকোহল, তারপর হচ্ছে তোমার হ্যালোফর্ম, অনেকগুলো টপিক আছে ওইখানে, অনেকগুলো পড়া আছে। অ্যালকাইন থেকে শুরু হবে আর কি, সবগুলো অ্যালকাইন থেকে শুরু হবে। একটু ভালোভাবে দেখো, ওজনীকরণটা একটু পড়ি। ওজনীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলতে পারবো না, তবে একটু জানা দরকার আছে। দেখো ওজনীকরণটা কিভাবে পড়বো দেখো। ফার্স্ট আমি একদম ছোটবেলা থেকে, এখন দেখো এখানে আসলে অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকিনের ওজনীকরণ এবং অ্যালকাইনের ওজনীকরণের ডিফারেন্সটা কি ভাইয়া? ডিফারেন্সটা হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলি, যে ওজনীকরণ সবসময় ডাবল বন্ডটাকে ভেঙে দিত, শুধুমাত্র ডাবল বন্ডটাকে সে ভাঙতে পারত, এটা একটা কথা। এবং আরেকটা কথা হচ্ছে যে অ্যালকিনের ক্ষেত্রে আমরা বুঝছিলাম অ্যালডিহাইড এবং কিটোন আসতো, বাট এই জায়গায় শুধুমাত্র অ্যাসিড আসবে। কি আসবে? শুধুমাত্র অ্যাসিড আসবে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে তুমি জিঙ্ক ইউজ করতে পারবে না, শুধু ইথাইন ছাড়া। স্যার এত টেকনিক্যাল কথাবার্তা, স্যার মারি ফেলবেন নাকি? দেখো ওজনীকরণে আমি তোমাকে কিছু ফ্যাক্ট আলোচনা করতেছি অ্যালকাইনের, এই ফ্যাক্টগুলো একটু ভালোভাবে নোট করে রাখবা। 1 নাম্বার ফ্যাক্ট যদি আলোচনা করি, 1 নাম্বার ফ্যাক্ট যদি আলোচনা করি, তাহলে এখানে সবসময় 2টা প্রোডাক্ট তৈরি হবে এবং সব আগের মতো প্রভাবক ইউজ করতে পারবা। তবে যেগুলো তুমি জানো না সেটা হচ্ছে কি, যে জিঙ্ক ইউজ করা যাবে না, এক্সেপশনাল হচ্ছে ইথাইন। 2 নাম্বার, 2টা প্রোডাক্ট তৈরি হবে কার্বক্সি, কার্বক্সি স্যার বুঝতেছি না, কার্বক্সিলিক। আরে ভাইয়া কার্বক্সিলিক, কার্বক্সিলিক 2টাই প্রোডাক্ট তৈরি হবে। অর্থাৎ আগে ছিল অ্যালডিহাইড এবং কিটোন, আর এখানে 2টাই কার্বক্সিলিক, কার্বক্সিলিক। ঠিক আছে, আচ্ছা একটু দেখি তাহলে। কিছুই নাই ভাইয়া, এখানে আর কোনো ফ্যাক্ট আলোচনা করতে হবে না। দেখো ফার্স্ট আমরা ইথাইন থেকে শুরু করি, একটু ভালোভাবে দেখো তো। ইথাইনের সাথে ওজনীকরণের বিক্রিয়া হবে O3, কার্বন টেট্রাক্লোরাইড দাও, সমস্যা নাই, অথবা তুমি ক্লোরোফর্ম দাও। কি তৈরি হবে বলো? ওজনীকরণ সবসময় শুধুমাত্র ডাবল বন্ডটাকে ব্রেক করতে পারবে, কখনো ট্রিপল বন্ড একসাথে ব্রেক করা যাবে না। সো ডাবল বন্ডটাকে ব্রেক করছে, ব্রেক করে 3টা অক্সিজেন এখানে যুক্ত হলো। এবং স্যার এটা কি দিলেন? এটা তো অ্যালকিনে ছিল না, এটাই তো ডিফারেন্স ভাইয়া। শুধুমাত্র সে ডাবল বন্ডটাকে ভাঙছে, আরেকটা বন্ড থেকে যাবে না। কয়টা বন্ডকে ভাঙছে? একটা পাই বন্ড, একটা সিগমা বন্ডকে ভাঙছে। সরি, উপরেরটা হচ্ছে কি পাই বন্ড না, নিচেরটা হচ্ছে সিগমা বন্ড না। সো সিগমা বন্ড, তাহলে এই জিনিসটা হচ্ছে কি তার নিচের বন্ডটা, তার নিচের বন্ড সিগমা বন্ড। কারণ সিগমা বন্ডটাকে তো সে ব্রেক করতে পারবে না, কথা বুঝো নাই? সিগমা বন্ডকে কখনো ব্রেক করা যাবে না, কারণ সিগমা বন্ড হচ্ছে সবচেয়ে শক্তিশালী বন্ধন। সিগমা বন্ড পাই বন্ড আমি তোমাকে বিস্তারিত পড়াবো সংখ্যায়নে, টেনশন করতে হবে না যে কিভাবে কোনটা শক্তিশালী কোনটা কম শক্তিশালী এটা পড়াচ্ছি। সো শুধুমাত্র সে 2টা বন্ডকে ভাঙতে পারবে, 2টা বন্ড থেকে ভাঙছে না, 2টা বন্ড। এবার বাকি একটা বন্ড এখানে বসবে, বসছে, বসার পরে তুমি এখানে এটা এখন অ্যালকিনের মতো এই চিহ্নটা দিতে পারবে না, অর্থাৎ ব্রেকিংটা করা যাবে না। এখন কেন করা যাবে না সেটা একটু পরে দেখবা। এখানে দেখো এরপর আমরা কি দিব, এখানে দেওয়ার কথা ছিল অ্যালকিনের জিঙ্ক এবং পানি, তবে শুধুমাত্র ইথানের ক্ষেত্রে আমরা জিঙ্ক এবং পানি ইউজ করব।
কারণ আছে, একটু একটু দেখো, জিঙ্ক এবং পানি দিব। আচ্ছা পানির কাজটা কি করতো? পানির কাজটা ব্রেকিং করতো, আর জিঙ্কের কাজটা কি অক্সিজেনকে সে গিলে খেয়ে ফেলতো। স্যার বুঝি নাই, মানে জিঙ্ককে কি করতো দেখো, জিঙ্ক হচ্ছে এই জিঙ্ক অক্সাইড নিয়ে যেত, আর বাকিটা কি তৈরি করতো, সিএইচ ও সিএইচও সিএইচও। এখানে আসলে দেখো সিএইচও এবং সিএইচও তৈরি হয়েছে কেমনে, দেখো এই সিএইচও মানে এই সিএইচও এবং হচ্ছে এই সিএইচও। প্রশ্ন হচ্ছে স্যার এই অক্সিজেনটা কই গেল, এটা তো জিঙ্ক নিয়ে গেছে ভাইয়া, জিঙ্ক অক্সাইড, বাকিটা হচ্ছে সিএইচও সিএইচও। এটাকে বলা হয় গ্লাইঅক্সাল। এটাকে কি বলা হয়, গ্লাইঅক্সাল। গ্লাই স্পেলিংটা একটু দেখো তো, গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল। আচ্ছা এখন কোথায় জিঙ্ক ইউজ করবো না, কোথায় জিঙ্ক ইউজ করবো না, সেটা আমি তোমাকে যদি আনসারটা যদি বলি, একদম সহজ কথা মনে রাখবা, শুধু ইথানের ক্ষেত্রে তুমি জিঙ্কটা ইউজ করবা। এখন তুমি বলতে পারো সাপোজ ধরুন স্যার আমি স্যার জিঙ্ক ইউজ করার নাই, স্যার আপনি এখানে জিঙ্ক ইউজ করেন না, তখন কি হতো, তখন জিঙ্ক অক্সাইড তৈরি হতো না, তখন এই পানি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি হতো, হাইড্রোজেন পারঅক্সাইড। কি তৈরি হতো, হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড একটা জারক পদার্থ, জারক পদার্থ সবসময় অপরকে জারিত করে। জারকের কাজটা কি, যা অপরকে জারিত করার মানে সে জারণ ঘটাবে, কার, এর। আচ্ছা জারণ কিভাবে ঘটায়, জারণ কিভাবে ঘটায় আমাকে বলো তো, জারণ কিভাবে ঘটায় আমাকে বলো। জারণ ঘটানোর সিস্টেম হচ্ছে যে এখানে একটা অক্সিজেন যোগ হবে, এখানে একটা অক্সিজেন যোগ হবে। তবে এই জিনিসটাকে যদি আমি ব্রেক করি কি পাচ্ছি বলো, একটা OH পাওয়া যাচ্ছে আর একটা OH পাওয়া যাচ্ছে। তাহলে একটা OH এখানে যুক্ত হলো আর একটা OH এখানে যুক্ত হলো, আচ্ছা জিনিসটা কি তৈরি হলো বলো, HCOOH প্লাস HCOOH, অর্থাৎ অ্যাসিড তৈরি হলো। তার মানে অ্যাসিড তৈরি হয়েছে। এখন তুমি বলতে পারো স্যার আপনি ফার্স্টে জিঙ্ক ইউজ করেন আবার করেন নাই কেন, কারণ তোমাকে একটা কথা বলি যে ইথাইন থেকে আমরা সবসময় গ্লাইঅক্সাল বের করি। এটা ছিল গ্লাইঅক্সাল, এটা কি ছিল, গ্লাইঅক্সাল। ইথাইন থেকে আমরা সবসময় কি বের করি, গ্লাইঅক্সাল বের করি। সো গ্লাইঅক্সাল বের করার সময় আমরা এখানে জিঙ্কটাই হচ্ছে কি ইউজ করতে হয়, কারণ জিঙ্ক ইউজ করলে গ্লাইঅক্সাল তৈরি হবে, আর যদি জিঙ্ক ইউজ না করি তাহলে অক্সালিক অ্যাসিড তৈরি হবে। জিঙ্ক ইউজ না করলে কি তৈরি হবে, সবাই কি বুঝতেছো, খুবই সিম্পল কথা। সাপোজ ধরো জিঙ্ক ইউজ করি নাই, তাহলে এই হাইড্রোজেন যেটা পানি ছিল সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড, আর এই হাইড্রোজেন পারঅক্সাইড একটা জারক পদার্থ, জারক পদার্থ একে কি করে বলছে, জারণ করে বলছে, অর্থাৎ OH একটা এখানে একটা এখানে। আচ্ছা যারা এখনো বুঝো নাই তাদেরকে আরেকবার এক্সপ্লেন করতেছি, একটু দেখো, আরো অনেকগুলো এক্সপ্লেন আছে। দেখো ফার্স্টে আমরা প্রপাইনে আসি, কি নিব বলো, জিঙ্ক নিব, সরি জিঙ্ক না, কার্বন টেট্রাক্লোরাইড নিছি। আচ্ছা এরপরে দেখো CH3, যেখানে ট্রিপল বন্ড আছে সেখানে তো ব্রেক হবে ভাইয়া, না ট্রিপল বন্ড আছে সেখানে তো ব্রেক হবে নাকি কোথাও অন্য কোনো ব্রেক হবে। দেখো প্রশ্ন হচ্ছে স্যার এখানে কেন দিছেন এটা, আরে ভাইয়া শুধু দুইটা বন্ডকে ভাঙছে, আর একটা বন্ড বসে যাবে না। আচ্ছা বসে গেছে, এরপরে কার সাথে বিক্রিয়া হবে বলো, কার সাথে বলো না, জিঙ্ক এবং পানি, জিঙ্ক এবং পানি। এখানে আমরা এখন জিঙ্ক দিতে পারবো না, দিতে পারবো না। জিঙ্ক শুধু দেওয়া যাবে শুধুমাত্র ইথানের ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে আমরা জিঙ্ক দিব না, কারণ বাকিগুলোর ক্ষেত্রে সবসময় অ্যাসিড তৈরি হবে। একটু ভালোভাবে দেখো কি বলতে চাচ্ছি, পানি দিছো না, তাহলে আমাকে একটা কথা বলো, পানি যখন দিছো তাহলে এখানে কি তৈরি হচ্ছে, এখানে পানি যখন দিচ্ছ তাহলে এটা পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হবে। তারপর সব এর আগে তুমি যোগটা একটু লিখে ফেলো, যোগটা কি হচ্ছে একটু দেখো, এখানে তৈরি হচ্ছে কি CH3CO, আর এখানে তৈরি হচ্ছে CHO। কিভাবে লেখা যায় দেখো, CH3CO এরপরে COH, এটা লেখা যায় এইভাবে। স্যার এটা কি লিখছেন স্যার, বুঝি নাই। আরে ভাইয়া CH3CO লিখছি, এরপরে ওটা মানে ও হচ্ছে এটা কার্বনিল মূলক, তো এটা আলাদা করে লিখছি, এটা কার্বনিল মূলক বলা হয়, মানে কিটো মূলক আর কি, COH। এরপরে এটার সাথে কার বিক্রিয়া হবে, হাইড্রোজেন পারঅক্সাইড। কেন ভাইয়া, যদি তুমি জিঙ্ক না দেওয়ার কারণে এই পানিটা কি করছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করছে। সাপোজ ধরো তুমি এখানে জিঙ্ক দিছো, তাহলে জিঙ্ক অক্সাইড তৈরি করো, কারণ জিঙ্কের কাজ হচ্ছে অক্সিজেনকে গিলে খাওয়া। জিঙ্ক যেহেতু দিনে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করলো। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি এটা কি আমাদের ইচ্ছা মতো হবে না, ইচ্ছা মতো হবে না ভাইয়া, কারণ প্রোডাক্ট তুমি কি তৈরি করবা সেটা তোমার অ্যালকেনের মাধ্যমে ফিক্সড।
অ্যালকানের মাধ্যমে ফিক্স। দেখো হাইড্রোজেন পারক্সাইড আছে না এটা, এখন কি হবে হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে জারণ করাবে, অর্থাৎ এই বরাবর আমাকে কথা বলে এই জায়গায় আছে না, হাইড্রোজেন পারক্সাইড কি করবে, সে ভেঙে দিবে, ব্রেকিং করে দিবে। ব্রেকিংটা হচ্ছে এরকম, এটা গতটাতে দেখায় নাই, এভাবে একটু ব্রেকিং চিহ্নটা দেখাবা ডট ডট দিয়ে, এখানে সে ব্রেকিং করে দিচ্ছে। তাহলে এখানে কয়টা ভাগ, H2O2 ভাঙলে কয়টা পাওয়া যাচ্ছে, একটা OH, কয়টা H2O2 ভাঙলে কি কয়টা পাওয়া যাচ্ছে, কয়টা OH পাওয়া যাচ্ছে, দুইটা। একটা OH এখানে যুক্ত হবে আর একটা OH এখানে যুক্ত হবে, কি তৈরি হচ্ছে বলো, CH3 COOH, বাকিটা কি HCEG আর জৈব রসায়ন মানে HREG ওজনীকরণ পড়ানো যাবে না, HREG ওজনীকরণ পড়ানো যাবে না। যেভাবে করো না কেন সবসময় অক্সালিক অ্যাসিড বের হবে, সবসময় কি বের হবে, অক্সালিক অ্যাসিড বের হবে। ওকে, হ্যাঁ এখানে কে বলতেছে, হ্যাঁ মাহফুজ, হ্যাঁ ট্রিপল বন্ডের দুইটা পাই বন্ড একটা সিগমা বন্ড, হ্যাঁ ঠিক আছে। তো স্যার মাঝখানে যৌগটার নাম কি, মাঝখানে এই যৌগটা হচ্ছে অস্থায়ী কম্পাউন্ড, এটার কোনো নাম নাই। এর আগেরটা যেটা ছিল সেটা তো গ্লাইকোজেল ছিল, এটা হচ্ছে আনস্টেবল। এটা দিকে বের হয়েছে এটা, তুমি বলতে পারো স্যার এখানে ব্রেকিং কে করছে, ব্রেকিং করছে হাইড্রোজেন পারক্সাইড, সে টাচ করে ব্রেক করে দিছে, এদিকে ব্রেক করে দিছে, বুঝছো। আচ্ছা শেষ, এরপরে আসি, এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে, আমাদের এরপরে পড়াটা কি বলো, জুতো শেষ, জারণ শেষ, পলিমারকরণ শেষ, অম্লধর্মিতা শেষ, তার কিছুতে শেষ হয় নাই। সবগুলো ব্যবহার করতে পারবা, তোমাকে যদি বলে প্রোপাইন, বিউটাইন, প্যান্টাইন, আচ্ছা এখানে কোনো ধরনের শাখা ইউজ করতে পারবা না, অ্যালকাইনে শাখা ইউজ করা যাবে না ভাইয়া, কারণ ট্রিপল বন্ড আছে তো, শাখা ইউজ করলে কার্বনের হাত 5 হয়ে যাবে। কখনো মানে অ্যালকিনে যে আমরা শাখা ইউজ করলে মানে অ্যালডিহাইড হতো, বা শাখা ইউজ করলে কিটোন হতো, শাখা ইউজ না করলে অ্যালডিহাইড হতো, যত ধরনের কাহিনী ছিল না, এগুলো এখানে হবে না। কেন হবে না সেটা কমন সেন্স, এখানে একটা শাখা দাও তো, কার্বনের হাত 5 হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতেছো, আশা করি তোমরা বুঝতেছো, বুঝছো। আচ্ছা, সো মোস্ট ইম্পর্টেন্ট টপিকে একটু যাই, প্লিজ ভিডিওগুলো রাখবেন। হ্যাঁ এটা তো আসলে শুরু থেকে বলা হচ্ছে, ঠিক আছে। সো কি অবস্থা একটু বলো, কতক্ষণ গল্প করা যাক, ঠিক আছে। এখানে কে বলতেছে প্লে স্টোর থেকে, ক্রম থেকে, আপকুর ফাইল থেকে করি। আচ্ছা সে কাকে পরামর্শ দিচ্ছে, স্যারকে নির্জীব মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়া টানা আজকে এইটা সহ প্রায় হচ্ছে 4টা ক্লাস করা হয়েছে, 4টা ক্লাস করা হয়েছে, সেজন্য দেখো বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা কেমন জানি শান্ত শান্ত লাগতেছে। টটামারিজম স্যার নোট করার জন্য ভিডিওগুলো আর আবার দেখতে হয়, ডিলিট করিয়েন না। ভাইয়া কোন ভিডিওটা ডিলিট করছি একটু বলো তো। মেহরুন এটা কি বলছিল, আপনার সকালে ক্লাসের টেনশনে মাথা ব্যথা এখনো যায় নাই। আমার টেনশন ছিল। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ভাই আজকে আর ভাই আপনি কি অসুস্থ আছেন? ভাই আজকে আর করিয়েন না। ইয়েস স্যার, স্যার কি অসুস্থ? আজকে বাফারিং। সালফিউরিক অ্যাসিড কি যুক্ত হবে কিনা, সুনন্দা যেটা বলতেছিল সালফিউরিক অ্যাসিড, এটা কি ছিল ভাইয়া? হ্যাঁ তাসিন কোথায় বলো, কোথায় সিলি মিস্টেক হয়েছে একটু বলো, সিলি মিস্টেক কোথায় হয়েছে? সুনন্দা সালফিউরিক অ্যাসিড যুক্ত হবে না এখানে, এখানে কোনো ধরনের সালফিউরিক অ্যাসিড যুক্ত করবা না, ঠিক আছে। এখানে পানি যুক্ত করছো, পানির সাথে যখন অক্সিজেনটা বিক্রিয়া করছে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়েছিল, ঠিক আছে। এরপরে হ্যাঁ সিলি মিস্টেক কোথায় হয়েছিল একটু বলো, সিলি মিস্টেক কোথায় হয়েছিল? আচ্ছা দেখো, সো যে ইম্পর্টেন্ট টপিকটা আছে সেটা হচ্ছে জুতোর পরে কি আছে, জারণ আছে, পলিমারকরণ আছে, অম্লধর্মিতা আছে। দেখো জারণটা কি, একটু তো সময় আছে ভাইয়া, জারণটা বেশিক্ষণ লাগবে না, জারণটা বোঝাতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো জারণটা কি, দেখো জারণ জারণটা কিভাবে হবে দেখো, ফার্স্টে আমরা এখানে নিলাম ইথাইন, দুইবার জাইমন অক্সিজেন দ্বারা জারণ করলাম। জারণ মানে তো অক্সিজেন সংযুক্তকরণ, জানি না ক্যামনোফোরে উপস্থিত হবে, ক্যামনোফোর থেকে সাধারণত জাইমন অক্সিজেন তৈরি হয়। ভাই এটা খুবই সিম্পল, দুইটা অক্সিজেন মানে দুইটা জাইমন অক্সিজেন কি করে এই পুরা জিনিসটাকে মানে ট্রিপল বন্ডের মধ্যে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ডটাকে ব্রেক করে দিবে। তাহলে একটা অক্সিজেন এখানে যুক্ত হবে, ভাই একটু ভালোভাবে দেখো, একটা অক্সিজেন সিএইচ এর সাথে যুক্ত হবে আর একটা অক্সিজেন এখানে যুক্ত হবে,
স্যার বুঝি নাই কি বলতেছেন। মানে কি বললাম, দুইটা জাইমন অক্সিজেন দ্বারা জারণ করলাম, একটা অক্সিজেন এখানে যুক্ত হচ্ছে, আরেকটা এখানে যুক্ত হচ্ছে, এবং একটা অক্সিজেন একটা বন্ডকে ভাঙছে, আরেকটা অক্সিজেন আরেকটা বন্ডকে ভাঙছে, তাহলে দুইটা চলে গেল না, সিএইচ এবং সিএইচও। এরপরে দেখো আবার করো, সিএইচও সিএইচও প্লাস 2 মান জাইমন অক্সিজেন। এটা আমি তোমাকে কি করাচ্ছি জানো, বোর্ড পরীক্ষা একটা প্রশ্ন আসছিল 3 নাম্বারের জন্য, শুধু দুইটা বিক্রিয়ার জন্য 3 নাম্বার দিবে। মানে জৈব রসায়ন জিনিসটা হচ্ছে একদম, তুমি এটাকে সহজও বলতে পারবে না, এটাকে কঠিনও বলতে পারবে না, মানে এটা হচ্ছে একদম মিস্ট্রি, বুঝছো? মানে কোন সময় যে তোমাকে নাম্বারটা কিভাবে এটা এনে দিবে তুমি বলতে পারবে না। সো একটা অক্সিজেন এখানে যুক্ত হচ্ছে, আর একটা অক্সিজেন এখানে যুক্ত হচ্ছে, তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে বলো, COOH, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। প্রশ্ন আসছিল যে ইথাইন থেকে অক্সালিক অ্যাসিড বের করো, পারবা ভাইয়া? 3 নাম্বারের জন্য আসছিল বোর্ড পরীক্ষায়, ইথাইন থেকে অক্সালিক অ্যাসিড বের করো, পারবা? আর এটার নাম কি? এটা হচ্ছে গ্লাইঅক্সাল, একটু আগে তো করছিলাম। এটা কি ছিল? গ্লাইঅক্সাল। আমার মোবাইল এটা বন্ধ হয়ে গেছে, যেটা থেকে আমি হচ্ছে দেখতেছি, সেটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা দেখো, অক্সালিক অ্যাসিড হয়েছে না। আচ্ছা এরপরে আরেকটা করতেছি, দেখো স্যার এটা বুঝি নাই। আচ্ছা খুবই সিম্পল কথা, দুইটা জাইমন অক্সিজেন, ফার্স্টে একটা জাইমন অক্সিজেন একটা বন্ডকে ভাঙতে পারবে, দুইটা জাইমন অক্সিজেন দুইটা বন্ডকে ভাঙলো, দুইটা বন্ড চলে গেছে, একটা ও এখানে যুক্ত হলো, একটা ও এখানে যুক্ত হলো। বলতে পারো স্যার এখানে বন্ডটা করতে, আরে ভাই দুইটা ভাঙছে আর একটা বসে যাবে না, শেষ। সিএইচও আবার দুইটা জাইমন অক্সিজেন, আবার একটা এখানে একটা এখানে, COOH, শেষ ভাইয়া। আচ্ছা যারা না বুঝলে আরেকটু দেখো ভাইয়া, আরেকটু দেখো, CH3CH প্লাস জাইমন অক্সিজেন দ্বারা জারণ করলাম, কি তৈরি হবে বলো? সেম আবার আগের মতো দুইটা বন্ডকে ভাঙবে, তাহলে CH3C, এখানে একটা ও যুক্ত হলো আর এখানে একটা ও যুক্ত হলো। স্যার এটা তো বুঝি নাই, মানে একটা অক্সিজেন এখানে যুক্ত হবে, মানে ট্রিপল বন্ডের এই জায়গায়, ট্রিপল বন্ডের ওদিকে আরেকটা অক্সিজেন যুক্ত হবে, এবং দুইটা বন্ড চলে গেছে কেন? কারণ তুমি দুইটা জাইমন অক্সিজেন নিছো। তুমি চাইলে এটাকে ডিরেক্ট লেখা যায়, মানে ইথাইন 4 অণু জাইমন অক্সিজেন দিলে অক্সালিক অ্যাসিড, বাট তুমি সেটা বুঝতে না ভাইয়া, বইয়ে কিন্তু এভাবে লেখা আছে, ঠিক আছে? সেজন্য তোমাকে আমার ক্লাসটা দেখতে হচ্ছে, নাহলে তোমার এই মূল্যবান সময়গুলো বেঁচে যেত, ঠিক আছে? CH3COCOH, এই জিনিসটা হচ্ছে, এটাকে বলা ডাইকার্বনাইল যৌগ। প্রশ্ন হচ্ছে স্যার ডাইকার্বনাইল মানে কি? ডাইকার্বনাইল মানে হচ্ছে যখন একটা যৌগের মধ্যে কীটমূলক দুইটা থাকে, ডাইকার্বনাইল যৌগ, একটা যৌগের মধ্যে যখন কীটমূলক দুইটা থাকে তখন সেটাকে বলা ডাইকার্বনাইল যৌগ। ডাইকার্বনাইল যৌগকে তুমি যখন আবার জারণ করবা, অর্থাৎ মোট 4 বার করতে হয়। কয়বার করতে হবে? ফাইনাল প্রোডাক্ট পাওয়ার জন্য 4 বার করতে হবে ভাইয়া। তাহলে দেখো এখানে কি তৈরি হচ্ছে, ফার্স্টে এই যে এখানে ফাইনাল প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, দেখো এই যে দুইটাও জাইমন অক্সিজেন আছে না, একটা অক্সিজেন এখানে যুক্ত হবে, একটা অক্সিজেন এখানে যুক্ত হবে, দেখো CH3CO, তার মানে দেখো CH3CO ছিল না, আরেকটা যুক্ত হয়েছে, এবং একটা H এখানে চলে আসবে। বাকিটা কি? বাকিটা হচ্ছে CO আছে না, এবং এখানে আরেকটা অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড। স্যার বুঝি নাই, খুবই সিম্পল। দেখো প্রথম হচ্ছে দুইটা জাইমন অক্সিজেন নিছি, দুইটার মধ্যে একটা হচ্ছে CH3CO, মানে এখানের সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে এইচটা কোথেকে আসছে? এইচটা আসছে এখান থেকে, আর CO যেটা আছে সেটার সাথে আরেকটা অক্সিজেন বাকি ছিল না, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এবং সহজ কথা যে এই ইথাইনকে মানে প্রপাইনকে আমি যদি দুইবার বলতে 4 বার যদি করি, তাহলে আমি একটা জৈব অ্যাসিড পাবো আর একটা কার্বন ডাইঅক্সাইড পাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, লিপি বলতেছে CH কি ডাইকার্বনাইল। আমাকে একটু এখান থেকে তোমাদের কমেন্টটা দেখতে হবে, এরপর আমাদের ক্লাস এখানে শেষ। দেখো এখানে কি বলতেছে, লিপি বলতেছে হ্যাঁ এটা ডাইকার্বনাইল, এরপরে অ্যালকান প্রিপারেশন, তা অ্যালকানেট ভাই আপনি খুব ভালো। আচ্ছা এখানে তেল মারামারি শুরু হয়েছে মনে হয়, ভাইয়া জোস ক্লাস ছিল। আচ্ছা দেখো স্যার তাহলে কি এখানে অফ রাখবেন? স্যারের সব ক্লাসই, আচ্ছা ঠিক আছে এখানে ওকে। তাহলে ক্লাস এখানে শেষ। আমরা তোমরা একটু ভালোভাবে দেখবা। আর হচ্ছে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অম্লধর্মিতা এবং হচ্ছে পলিমারকরণ দিয়ে আমরা অ্যারোমেটিকে প্রবেশ করব, ঠিক আছে? ওকে তাহলে আল্লাহ হাফেজ।